আচ্ছা, তো আপনাদের আজকে 16 নম্বর পার্ট। আমরা এই পর্যন্ত যাই শিখেছি মোটামুটি আমি চেষ্টা করেছি যে করার জন্য, মানে মোটামুটি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো ইনফরমেশনটা যখন আমরা পাইলাম, মোটামুটি প্র্যাকটিস করলাম, তখন আমাদের পরবর্তী দায়িত্ব হচ্ছে এটাকে অ্যাপ্লাই করা। আপনি যতক্ষণ পর্যন্ত ফাইবারে কাজ না পাবেন ততক্ষণ আসলে আমারও শান্তি লাগবে না। আর আপনি যদি মনে করেন যে আপনি পারফেক্ট হয়ে কাজে লাগবেন, তাহলে কখনোই হবে না। বিশ্বাস করুন, যখন আমরা কাজ করলাম, ক্লায়েন্টের বিভিন্ন কাজ করতে গিয়ে ঝামেলায় পড়লাম, তখন আমাদের আসলে মূল শিক্ষাটা হয়েছে। আমার একটা বাইরে এরকম ছিল, আমি যখন প্রথম ছিলাম, আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম প্রায় $1500। নতুন অবস্থায় আমি $1500 কাজ করেছি। তো এইটার ডিউরেশন ছিল আপনার 1 মাস। 1 মাস আমি ওই সময় যেহেতু নতুন, সো আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আমার এখনো মনে আছে, এবং ওই যে ক্লায়েন্টের যখন কাজ করতে গেলাম তখন আমার যে অভিজ্ঞতাটা হইলো, এই অভিজ্ঞতাটা আমার এখনো কাজে লাগছে। তো কিভাবে কাজে লাগলো? সে প্রতিদিন আমাকে নক করতো, প্রতিদিন নক করে বলতো যে তার তো কাজ 1 মাস পরে জমা দিতে হবে, 1 মাসের ভিতরে তার কাজ করলেই হলো। তারপরও সে আমাকে প্রতিদিন নক করতো যে আজকে কোন আউটপুটগুলো হলো, আজকে কি কি আমার হইলো একটু দেখাও। সো এগুলা দেখানো গিয়ে দেখলাম যে আমি আসলে অনেক কিছুই পাচ্ছি না, অনেক কিছু খুঁজে পাই না। তখন সে বলল যে এইভাবে তো কাজ করলে হবে না, মানে আসলেই অনেক প্যারা দিয়েছে। সে ইউএস এর বায়ার ছিল। সো এই যে তার প্যারাটা খাইলাম, এটাতে আসলে আমার অনেক লাভ হয়েছে। বিশ্বাস করুন, আসলেই লাভ হয়েছে। এবং ওইটা আমার আসলে জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। আমার যে যোগাযোগের যে দক্ষতা আছে, এটা কিন্তু আমাকে সেই দিয়েছে। তারপর আমি যখন তার প্রজেক্টটা জমা দিলাম, বা আহ, আমি তার সাথে কথাও বলেছি সরাসরি ফোনে। তো মানে ওই সময়টাতে সে আমাকে বলল যে তোমাকে যদি আমি এরকম না করতাম তাহলে কিন্তু কাজ করতে পারতাম না, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। তো আমি যেটা বলবো আপনাদেরকে, যে আপনি যদি মনে করেন যে পারফেক্ট হয়ে তারপর ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ নিব, এখন আমি অ্যাকাউন্ট করব না, বা আমি একদম শেষ পর্যায়ে করব, তো দেখবেন যে এগুলো শেষ করতে করতে আপনি সব ভুলে গেছেন। সো এখন মনে থাকতে থাকতে আপনি অ্যাকাউন্টটাকে প্রস্তুত করুন। আর মাঝখানে কিছুদিন আমাদের গ্যাপ হয়েছে, এটা আমারও কিছু দুর্বলতা ছিল, আমার অসুস্থতা, সব মিলে আর কি। তো আমি সবার সাফল্য কামনা করছি। আমি আজকের এই পার্টে গিগ ক্রিয়েশন দেখাবো, একটা গিগ, এমনিতে একটা গিগ ওপেন করে দেখাবো আপনাদেরকে। আমার একটা এমনিতে একটা অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে আমি সবসময় সবাইকে দেখাই। তো একটা বিষয় আমি আপনাদেরকে মাথায় দিতে চাই, সেটা হচ্ছে একটা গিগ আমরা যখন ক্রিয়েট করব তখন এটাকে একটা কেরিয়ার হিসেবে নিতে হবে। আপনার একটা গিগ যখন র্যাঙ্কিংয়ে যাবে, ওই গিগে বারবার কাজ পাবেন, ঠিক আছে। $200, $300, $500, $1000, $1500, $2000, $5000 পর্যন্ত কাজ আসে, $10,000 পর্যন্ত কাজ আসে। সো এই যে আপনার একটা গিগ র্যাঙ্কিং গেল, ক্লায়েন্টের সামনে যাচ্ছে, আপনাকে হায়ার করছে, আপনাকে নক করছে, এই যে গিগটা আপনি ওপেন করছেন, এটাকে একটা কেরিয়ার হিসেবে ভাবলে আপনি চিন্তা করুন, আপনি যখন লাইভ কোনো জব করেন, কোনো অফিসে গিয়ে আপনার যদি কোনো কাজ থাকে, বস আপনাকে কাজ দেয়, তাহলে ওইটাকে কিভাবে আপনি নেন? আপনি ওইটাকে অবশ্যই তার মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করার জন্য, আপনার প্রতি যাতে যে সে ইমপ্রেস হয়, আপনার পদোন্নতি হয়, বা নেক্সট স্টেপে যদি আপনাকে তারা মানে দেয় আর কি, প্রমোশন দেয়, সব মিলিয়ে আপনি কিন্তু কাজ করেন। আপনার নিজের ভালো লাগা থেকেও কাজ করেন অনেক সময়, আবার ওইটাকে আপনার কেরিয়ার হিসেবে নিয়ে আমি এখানে ভবিষ্যতে ভালো একটা পর্যায়ে যাব, এই যে একটা স্পৃহা, বা এই যে একটা উপলব্ধি, এই উপলব্ধি থেকে যে কাজটা করি, এইটাই গিগ ক্রিয়েশনের সময় করতে হবে। বিশ্বাস করুন, একটা গিগ আপনার জীবনটা পাল্টিয়ে দিতে পারে। একটা গিগ যদি র্যাঙ্কিংয়ে যায়, ওই গিগে বারবার কাজ আসবে এবং ভুল করা যাবে না। আপনারা অনেকের থেকে আলাদা, ঠিক আছে। সো আমি বারবার বলছি যে ভুল করা যাবে না। যদি আপনি কাজ না পারেন, তাহলে ক্লায়েন্টকে সিম্পলি বলতে হবে যে আই এম নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট, অথবা তুমি অন্য কাউকে হায়ার করো, ঠিক আছে। ক্লায়েন্ট এরকম না যে, ফাইবারে এরকম না যে আপনার একটা মেসেজ আসলো, এইটাতে আপনার কাজ করতেই হবে, এরকম কিছু না কিন্তু, ঠিক আছে। আপনাকে একটা ক্লায়েন্ট নক করেছে, এটা দোকানের মতো আর কি।
আপনি একটি দোকান খুলে বসেছেন, এখানে কোনো কাস্টমার এসে যদি একটা পণ্য চয়েস না হয়, সে পাশের দোকান থেকে কিনবে। সো সে যে ঘুরে গেল, এটা কিন্তু মানে আপনার জন্য লস না, ঠিক আছে? একটা কাস্টমার আসলো, ভালো লাগে নাই, অন্য দোকানে গেল, নো প্রবলেম, আরও কাস্টমার আসবে, আসবে না যে এরকম না। সো ফাইবারে যেটা করতে হবে, গিগ খোলার পর আপনাকে যে মেন্টালিটিটা রাখতে হবে যে আমাকে এই গিগে ইমপ্রেশন আনতে হবে, জোর করে ইমপ্রেশন আনা না। আচ্ছা, আর কিছু কথা বলি, আপনি যখন গিগ ওপেন করবেন, এই গিগটাকে কারোর সাথে শেয়ার করা যাবে না, কোনো মার্কেট, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না, কারোর সাথেই শেয়ার করা যাবে না। ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে তাদের নিজস্ব একটা অ্যালগোরিদম আছে। ইউটিউবের যেরকম অ্যালগোরিদম আছে যে আমি ভিডিও দিলে 5,000, আমি একটু দেখাই, আমি একটু ইউটিউব দিয়ে দেখাই। হ্যাঁ, মনে করেন যে আমি একটা ভিডিও ছাড়লাম, আমি একটা ভিডিও ছাড়লাম, তারপর এটার অ্যানালাইটিক্স কোথায়, অ্যানালাইটিক্সে গেলাম, অ্যানালাইটিক্সে যাওয়ার পর এই যে রিচ নামে একটা অপশন আছে, দেখুন 72কে, এটা 24 ঘন্টাও হয় না, 72কে রিচ আমাকে দিয়েছে। ওকে, সো আপনি যখন ফাইবারের এখানে তো অ্যানালাইটিক্সগুলো দেখা যাচ্ছে কত রিচ হয়েছে কত না। ফাইবারে কিন্তু আপনি এরকম টোটালি আপনার ভিউ কত হয়েছে, ইমপ্রেশন হচ্ছে, এইগুলো দেখতে পাবেন, এত ভিতরে কিছু দেখতে পারবেন না। সো আপনি কখন বুঝবেন যে আপনার গিগটা র্যাঙ্কিংয়ে যাবে? যখন ইমপ্রেশনের সাথে সাথে ক্লিকও আসছে, ক্লায়েন্ট আপনাকে এই গিগে নক করছে, তখন বুঝবেন যে এটা ক্লায়েন্টের কাছে রিচ হচ্ছে। তো আমরা যে ভুলটা করে থাকি যে আমরা যখনই কোনো গিগ ওপেন করি, তখন গিগ ওপেন করার পরপরই একটা লেখা আসে যে তুমি ফেসবুকে, লিঙ্কডিনে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করো। সো এটার মানে এই না যে আমাকে শেয়ার করতে হবে। ফাইবারের যে অ্যালগরিদম আছে সেই আমার গিগটাকে মার্কেটিং করবে। মার্কেটিং বলতে ওই যে ইমপ্রেশন এনে দিবে, যদি আপনি নিয়মিত অনলাইনে থাকতে পারেন। আমাদের সকালে আজকে একজন ভাই জয়েন করেছেন, উনি নিয়মিত অনলাইনে থাকতে পারতেন না। সো উনি 2 দিন ধরে ওই সন্ধ্যার সময় আর ভোরবেলা উঠে অনলাইনে থাকেন 8টা-9টা পর্যন্ত। 2 দিনে ওনার গিগের চেহারা পাল্টে গেছে। 13টা ইমপ্রেশন হয়েছে, 6টা ক্লিক, 5টা ক্লিক, এটা কিন্তু অর্গানিক ক্লিক এসেছে। তো উনি কোথাও শেয়ার করেন নাই, কোনো জায়গায় শেয়ার করেন নাই, এইভাবেই এসেছে। সো আবার আজকে একটু আগে আমাকে নক করেছে যে ওনার নকও আসছে। তো 2 দিনে দেখুন ওনার অবস্থা পাল্টে যাচ্ছে। সো গিগ ওপেন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে নিয়মিত অনলাইনে থাকা, আর কোনো কাজ নাই, টেনশন করবেন না, ঠিক আছে? সো এই বিষয়টা করা যাবে না। অর্গানিক্যালি আপনার যদি অর্ডার আসে, এইটা যত ইফেক্টিভ, আপনি মনে করেন যে লিঙ্কডিনে কানেকশন বৃদ্ধি করছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন কবিরাজির ভিডিও দেখছেন যে অমুক জায়গায় শেয়ার করো, অমুক জায়গায় শেয়ার করো, তমুক গ্রুপে শেয়ার করো, এইভাবে শেয়ার করো, এভাবে করলে সরাসরি 7 দিনের মাথায়, 1 দিনের মাথায় অর্ডার আসবে। এগুলা বিশ্বাস করুন, এগুলা কিছুই না, ঠিক আছে? আপনি নিয়মিত অনলাইনে থাকবেন, গিগটা ওপেন করার পর আপনার অর্গানিক্যালি ইমপ্রেশন আসবে, ক্লায়েন্ট আপনাকে নক করবে, আপনার কাজটা ভালো লাগলে অথবা ওনার সাথে দরদামে মিললে আপনি কাজটা নেবেন, কাজ জমা দিবেন। এরকম শুধুমাত্র এবং কেবলমাত্র 2-3টা কাজ দরকার। আপনার যে গিগটা ওপেন করছেন এটাকে যদি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, তাহলে কেবল আপনি অনেক দূরে গিয়ে যাবেন এবং হাল ছাড়বেন না। 1 সপ্তাহ হয়েছে। ও আরেকটা বিষয়, কথা বলতে বলতে কথাগুলো আসে, যেহেতু বাস্তব অভিজ্ঞতা এগুলো। অনেকে আমাকে নক করে, ভাই আমার তো ইমপ্রেশন কমে যায়। আচ্ছা, জীবনেরও তো একটা আপ ডাউন আছে, প্রত্যেকটা জিনিসের আপ ডাউন আছে। আপনি যখন গাড়ি চালান তখন কি একই স্পিডে সবসময় পারেন? অনেক সময় জ্যাম থাকে, অনেক সময় রাস্তা খোলা থাকে, আপনি জোরে গাড়ি চালাইতে পারেন। আপনি যখন চাকরি জীবনে এমনিতেই যারা জব করেছেন তারা বুঝেন, যদি প্রাইভেট কোনো কোম্পানিতে জব করেন তাহলে তো আরও হারে হারে টের পেয়েছেন যে সব সময় সব বসরাও সমান থাকে না, প্রেশার সমান থাকে না, অনেক সময় রিল্যাক্স থাকেন, অনেক সময় থাকেন। সো এই যে জীবনের আপ ডাউন, বা আপনি যেই ক্ষেত্রেই যান একটা আপ ডাউন থাকবেই। সো গিগের ইমপ্রেশন কমে কেন? একটা দিন বায়ার যদি না আসে, যেমন তাদের শনিবার এবং রবিবার বেশিরভাগ সময় বন্ধ থাকে, অনেক সময় তাদের বিভিন্ন হ্যালোইন থেকে শুরু করে বড়দিন থাকে। আমাদের যেহেতু বেশিরভাগ ক্লায়েন্ট ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, তাদের বিভিন্ন উৎসব থাকে, ওই উৎসবগুলোতে বা অনেক সময় দেখা যায় যে তাদের অফিস বন্ধ থাকে, কোনো কারণে সে অনলাইনে ঢুকে নাই, সে তো আর সবসময় কাজ করাবে না। তো
ক্লায়েন্টরা যখন আপনার এখানে এসে স্ক্রল ডাউন করছে, স্ক্রল ডাউন করার পরেই তো আমাদের এখানে আমাদের গিগটা যখন র্যাঙ্কিং, মানে আপনি যদি যদি কিওয়ার্ডটা বাছাই করতে পারেন ভালো করে, যদি কিওয়ার্ডটা দিতে পারেন তখন এটা র্যাঙ্কিং আসবে, আপনার সার্চ রেজাল্টে আসবে। সার্চ রেজাল্টে আসার পর যখন আপনার এটা সেই ইমপ্রেশন মানে দিচ্ছে, সে যদি না আসে কোনো কারণে কোনো দিন, বা যারা নিয়মিত কাজ করায় তারা যদি কোনো একটা অকেশনের কারণে, তাদের দেশের ন্যাশনাল ডেও তো থাকে, তো অনেক সময় বন্ধ থাকে, অনেক সময় তারা আসতে পারে না, বিভিন্ন পার্টিতে থাকে, বিভিন্ন কাজে থাকে, পারিবারিক বিভিন্ন কাজে থাকতে পারে, যদি না আসে, অনেক এজেন্সিও আমাদেরকে হায়ার করে, এজেন্সির যে আমাদেরকে হায়ার করছে তার ইয়ে দিয়ে সে হয়তো বা কোনো কারণে অনলাইনে নাই, সো ওই সময়টাতে আমাদের ইমপ্রেশন কমে, যেহেতু তারা সার্চ করে কাউকে বের করছে না, তো ইমপ্রেশন তো কমবেই। সো হতাশ হওয়ার কিছু নাই। একটা গিগকে কমপক্ষে আপনি যদি ভালো করে গিগটা ওপেন করেন, গিগকে কমপক্ষে 3 থেকে 4 মাস সময় দেওয়া দরকার। আমার হাত দিয়ে তো অনেক স্টুডেন্ট, আজকেও তো একজন ভাই ইয়ে পেয়েছেন, লেভেল 1 পেয়েছেন, এদের পিছনে আমার পরিশ্রম আছে। সো আমি তাদেরকে অবজারভেশনে নিয়েছি, অবজারভেশনে আমার অনেক স্টুডেন্টরা ছিল, আমার নিজের ব্যক্তিগত 7-8 বছর অভিজ্ঞতা, আমার অনেক বন্ধু আছে, 4-5 জন বন্ধু আছে টপ রেটেড সেলার, মানে হয়তো আমাদের সেক্টরে নাই কিন্তু গ্রাফিক ডিজাইন করছে, কেউ কেউ ডিজিটাল মার্কেটিংয়ে আছে, কেউ আবার লোগো ডিজাইন করছে, কেউ ওয়েব ডেভেলপমেন্টে আছে। সো যেহেতু আমার উঠা বসা কিন্তু প্রতিদিন, আমার এখন ফ্রেন্ড স্টাফ বলতে মানে আমার আমার যারা ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল, বেশিরভাগ ক্ষেত্রে তারা দেখা গেছে যে ইউরোপ চলে গেছে, কেউ কানাডাতে গেছে, ইয়েতে গেছে। আমার এখন আমি যাদের সাথে চলি, এখন আমার সবটাই প্রফেশনাল লাইফ হয়ে গেছে, মানে এখন তাদের সাথে আমার উঠা বসা হয়। তো প্রতিদিন মানে আমি যখন এই কয়দিন ধরে, আমি 1 মাস ধরে তাদের সাথে দেখা করতে পারি না, আপনারা অনেকেই নাম চিনবেন, আজহারুল রাফি, সে টপ রেটেড প্লাস বায়ার ক্লায়েন্ট, সেলার। সো ওর বাসা আমার বাসা পাশাপাশি, এই 4-5টা বাসার পরই তার বাসা, তার সাথে প্রতিদিন দেখা হয় আমার আরেকটা ফ্রেন্ড আছে, তার মোটরসাইকেল আছে, সো সে হুট করে আমার এখানে চলে আসে, তার সাথেও দেখা হয় প্রতিদিন, কোন বায়ারের সাথে কিভাবে ইয়ে হয়েছে এগুলো আমরা আলোচনা করি। সো টপ রেটেড প্লাস ক্লায়েন্ট কি বলে সেলারদেরও 2-3 মাস কাজ নাই। সো এইটাকে কি আপনি হতাশ মানে ব্যর্থতা হিসেবে ধরে নেবেন? সে তার প্রোফাইল তো র্যাঙ্কিং আছে, তার গিগগুলা র্যাঙ্কিং আছে, ফার্স্ট পেজে আছে। কেউ হয়তো বা পিপল পার আওয়ারে কাজ করছে, কেউ আপওয়ার্কে কাজ করছে, নিয়মিত জব পাইতো, ক্লায়েন্ট নাই, হঠাৎ করে ক্লায়েন্ট নাই। তো এই যে ব্যাপারগুলো থাকে, এগুলোর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সব সময়কার জন্য, আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে সব সময়। আমি একটা কথা বলি যে আমাদের রিজিকের মালিক আল্লাহ। আমি যে অসুস্থ ছিলাম, আমি যে ওষুধগুলো খেয়েছি, একটা বারের জন্য মনে হয় না যে এই ওষুধগুলো আমার কাজে লাগবে, মানে আমি এগুলা মনে সান্ত্বনার জন্য খেয়েছি। তো আমার সবসময় মনে ছিল যে আল্লাহ আমাকে হেল্প করবেন। সো এই ক্ষেত্রেও আপনি যখন গিগটা ওপেন করবেন, তখন আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আমাকে কাজ এনে দাও, ঠিক আছে, উনি আমাদেরকে ব্যবস্থা করে দিবেন। সো গিগটা যখন আমরা ওপেন করব, তখন কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। গিগে আমরা একটু ফাইবারে ভিজিট করি, হ্যাঁ, একটু সরাসরি দেখাই। যখন ফাইবারে আমরা ভিজিট করব, মনে করুন যে কোনো কাউকে আমরা বের করি, যেমন লিড জেনারেশন নিয়ে যারা কাজ করে, লিড জেনারেশন, আরে লেখাই তো হচ্ছে না। লিড জেনারেশন নিয়ে যারা কাজ করে তাদেরকে যখন আমি খুঁজে বের করব, দেখুন এই যে আমি স্ক্রল ডাউন করছি, তাদের একটা ইমপ্রেশন জমা হচ্ছে এখানে, যেই স্ক্রল ডাউন করুক, ওকে। তো দেখুন এই যে এখানে যে 3টা গিগ আছে, এই গিগগুলো আসলে প্রথম আসলো কিভাবে? যখন আপনি 1-2টা জব পেয়ে যাবেন, তখন ফাইবার আপনার গিগটাকে এমনিতেই র্যাঙ্কিং এনে দিবে, আপনার বলা লাগবে না, আপনার অনলাইনে না থাকলে অনেক সময় আপনাকে ফার্স্ট পেজে এনে দিবে, ঠিক আছে। সো অনলাইনে থাকতে হবে অবশ্যই। সো যারা কাজ পাবে তাদেরকে এমনিতেই ফাইবার কি করে দিবে, সবার উপরে এনে দিবে। তারপরেও ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে একটা গিগের কি ইমেজ। সো আপনাকে ওইভাবে ইমেজের কোয়ালিটিটা আপনাকে মেনটেন করতে হবে। এখন আপনাকে টুকটাক গ্রাফিক্সের উপরে অবশ্যই মনোযোগ রাখতে হবে। এই যে তারা প্রথমেই চলে আসলো, তাদের কিওয়ার্ডগুলো র্যাঙ্কিংয়ে আছে, তো যারা টাইটেলে যে কিওয়ার্ডটা দিয়েছে
সব থেকে বেশি ইফেক্ট করে টাইটেলের কিওয়ার্ডটা এবং ডেসক্রিপশনের কিওয়ার্ডটা। ওকে, ট্যাগ ট্যাগ যেগুলো দিয়েছে এগুলো। সো তারা জব জব পেয়েছেন এই কারণে ফাইবার তাদের কিওয়ার্ডগুলো একটু এলোমেলো হলেও তাদেরকে সামনে নিয়ে আসবে, ঠিক আছে। সো কথা হচ্ছে যে আপনাকে তো আগে জব পাইতে হবে। সো জব পাওয়ার জন্য এখানে গিগের কয়েকটা অপশন থাকে, টাইটেল থাকে, ডেসক্রিপশন থাকে, প্রাইসিংয়ের অপশনটা থাকে, ইমেজটা থাকে। আপনি নতুন হিসেবে মার্কেটটা রিসার্চ করে ওইভাবে আমাদেরকে কি করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। মানে আমাদেরকে মানে গিগের ওই কোয়ালিটিটা মানে মেনটেন করতে হবে। সো ফার্স্ট ইমপ্রেশন যেহেতু পিকচারটা, সেহেতু এইখানে ক্লায়েন্ট যদি এইখানে আমার 3টা থেকে এই পিকচারটাকে ভালো লেগেছে, ওকে। সো এখন আমি চাইবো যে এই পিকচারটা লেভেল 1 সেলারও আছে, সে তার যদিও 4টা দেখুন 40টা আছে, 5 স্টার রিভিউ কেমন হয়েছে, তারপর হচ্ছে কয়টা রিভিউ আছে, এগুলোর উপর ডিপেন্ড করে অনেক সময় হয় কি বলে র্যাঙ্কিং আসে। তো ফাইবার নতুন যারা আছে, নতুন আমরা যারা সেলার আছি, আপনারা যারা সেলার আছেন, নতুন সেলারদের কে ফাইবার বেশি বেশি ইমপ্রেশন দেয়, ঠিক আছে। এটা ফাইবারের রুলেই। আমার সাথে ফাইবারের অনেক কর্মকর্তার কথা হয়েছে, আমি অনেক সময় তাদেরকে এমনিতে মেসেজ করেছি, অনেক কিছু জানার জন্য। এবং ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে প্রত্যেকদিন যেগুলো আপডেট হচ্ছে, কোনোটা আমার চোখের অগোচরে নাই, ঠিক আছে। আমার পড়াশোনা আছে, আমি নিয়মিত এখানে পড়াশোনা করি, ঠিক আছে। সো আমার পড়াশোনা, আমার অবজারভেশনে যেটা সব থেকে বেশি হয়েছে যে যারা নতুন সেলার আছে আর যারা কাজ পাচ্ছে, যারা অনিয়মিত তাদেরকে ফাইবার কি করে পিছনে ঠেলে দেয়, আর যারা নিয়মিত আছে কাজ পায় না এখনো, তাদেরকেও কিন্তু ফার্স্ট সেকেন্ড পেজে নিয়ে আসে। এবং আপনি যখন গিগটা ওপেন করছেন, ওই গিগটা ওপেন করার 2-3 দিনের ভিতরে দেখবেন, 2-3 দিন দেখবেন আপনি এগুলো বেশি বেশি ইমপ্রেশন দিচ্ছে, প্রথম পেজগুলোতে থাকছে। সো আপনার যদি কিওয়ার্ডটা ভালো থাকে, আপনার যদি ডিজাইনের ওই যে আপনার যেহেতু কভার পিকচারটা অনেক অংশে আমাদেরকে ডিপেন্ড করে যে কাজ এনে দিবে কিনা। সো যেহেতু ইমপ্রেশন দেয় সে ভালো ইমপ্রেশন, সো আপনাকে ওই কভার পিকচারটাতে মনোযোগী অবশ্যই দিতে হয় মনোযোগ। এবং আপনাকে কিছু ডিজাইন সেন্স আপনাকে আনতে হবে। যেমন সে কি করেছে দেখুন, কালোর মধ্যে সাদা দিয়েছে, ওকে। আবার কালো ব্যাকগ্রাউন্ডের উপরে এই যে হলুদ বা কমলা কালারের একটা আলাদা একটা শেড দিয়েছে। সো আপনাকেও এইগুলো একটু রিসার্চ করতে হবে। এখানে টাইটেলটা সবাইকে, আচ্ছা যারা নতুন গিগ ওপেন করেছিল তারা কাউকে কি দেখে করেছে? তারা তো নতুনই ছিল, তারা হয়তোবা অন্য মার্কেট প্লেসগুলো রিসার্চ করেছে। অন্য মার্কেট প্লেসগুলো যারা ফাইবারে একদম নতুন যখন ফাইবারটা ছিল তখন তো আরও মার্কেট প্লেস ছিল, ওইগুলো রিসার্চ করে নিজের অভিজ্ঞতা থেকে তারা লিখেছে। এখন আমাদের সামনে অনেক সুযোগ আছে, আমরা অনেকে টাইটেল ডেসক্রিপশন দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি, আইডিয়া নিয়ে আমরা দিতে পারি, ঠিক আছে। সো এখানে টাইটেলটা ওইভাবে দিতে হবে যাতে আমাদের কিওয়ার্ডটা থাকে। তো আমাদের কিওয়ার্ড কি, আমরা আজকে একটা গিগ ওপেন করব, সেটা হচ্ছে B2B লিড জেনারেশন। সো এই কিওয়ার্ডটাকে আমাদেরকে ধরে, যেহেতু আমরা এখানে লিখেছি হচ্ছে লিড জেনারেশন, এখানে লিখবো হচ্ছে B2B লিড জেনারেশন। লিড জেনারেশনের ভিতরে আবার B2Cও আছে, সো সবগুলা চলে আসবে। দেখেন এই যে লেভেল 2 সেলারটা আছে, উনি হচ্ছে আমাদের, ওনাকে আমি আরেকদিন পরিচয় করে দিয়েছিলাম সম্ভবত, শফিউল কাজী। সে আমাদের লেভেল 2 সেলার, সে আমাদের স্টুডেন্ট। সো দেখেন লেভেল 2 সেলার একজন আমাদের স্টুডেন্ট, এবং এই B2B লিড জেনারেশনে তার অনেকগুলা কাজ আসে দেখুন, 77টা কাজ, এবং তার সাথে আমার প্রতিদিন কথা হয়, প্রায় সময় কথা হয়, ঠিক আছে। তো উনার আচ্ছা আমি উনাকে একটু দেখাই আর কি। দেখুন ওনার একটা অর্ডার রানিং আছে এখানে। তো উনি আসলে কি দিয়েছে, উনি এখানে একটা ভিডিও দিয়েছে সম্ভবত। আচ্ছা ভিডিও দিলে যে বেশি বেশি আসবে এরকমও না। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেই কভার পিকচারটা দিচ্ছেন বা ভিডিও দিচ্ছেন এটা যাতে অ্যাট্রাকটিভ হয়, ওকে। দেখুন আমি B2B লিড জেনারেশন লিখে সার্চ করেছি, ক্লায়েন্টও B2B লিড জেনারেশন বা লিড জেনারেশন লিখে সার্চ করবে। দেখুন এখানে কিন্তু সে কি করেছে, তার কিওয়ার্ডটা কিন্তু মেইন কিওয়ার্ডটা কিন্তু B2B লিড জেনারেশনটা দিয়েছে, ওকে। সো এইভাবে আমাদেরকে দেখতে হবে আরও যারা আছে, ওকে। B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন, তারপর সেও লেভেল 2 সেলার, আবার এখান থেকে খুঁজে বের করতে হবে যারা নতুন অবস্থায় রিলেভেন্স থেকে নিউয়েস্ট অ্যারাইভেল আছে, যারা ফার্স্ট পেজে আছে, তাদেরকেও খুঁজে বের করতে হবে।
B2B লিড জেনারেশনের উপরে। সো এখানে দেখুন B2B লিড জেনারেশন আছে কথাগুলো। সো ক্লায়েন্ট কিন্তু এইখান থেকেও আপনার কি করে ফিল্টারিংটা করে, এখান থেকে সেলার ডিটেলস থেকে নিউ সেলার এইটাও ফিল্টারিং করতে পারে। সো বিভিন্ন দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ সব তারা ফিল্টারিং করতে পারে, ঠিক আছে। সো এইভাবে আমাদেরকে আসলে একটু ফিল্টারিং করে করে দেখতে হবে। নিউ সেলারের ডিটেলস হচ্ছে নিউ সেলার, এবং এরা আসলে নতুন সেলার, 10টা 5টা কাজ করেছে। সো এদেরকেও আমরা একটু, তারা আসলে দেখুন তাদেরকে আমি একটু রিসার্চ করে দেখাবো। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে B2B লিড জেনারেশন। আপনাদের প্রথম ইয়েটা হবে লিড জেনারেশন, যেহেতু লিড জেনারেশনটা প্রচুর দরকার, প্রচুর। হ্যাঁ, লিড জেনারেশনটা একটা বিজনেসকে গ্রো এনে দেয় বা একটা বিজনেসের সেলস এনে দেয়। সো এটা এভারগ্রিন একটা কাজ আর কি। তো এখানে দেখুন ওনারাও এসেছে। সো আমি একটু দেখি সবার কাজ আছে কিনা। একটা কাজ আছে, ওনার একটা 16টা কাজ রানিং আছে। দেখুন আহামরি কিন্তু তেমন, এটা কিন্তু তেমন ভালো পিকচার না, তারপরেও 16টা কাজ। দেখুন উনি 2 নাম্বার যে পিকচারটা দিয়েছেন, আপনাদেরকে যেগুলো আমি দিচ্ছি প্র্যাকটিস ফাইল হিসেবে, এগুলার স্ক্রিনশট নর্মালি সে দিয়েছে। ওকে, দেখুন ওনার 3টা ওয়াটার রানিং আছে। এবং উনি যে পিকচার 4টা 5টা পিকচার দিয়েছে, সেম টাইপের পিকচার দিয়েছে। এখানে অনেক পিকচার, যা যা কাজ করছেন। এই যে দেখুন লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে উনি একটা পিকচার দিয়েছে, একটা হয়তো বা করেছে, কি বলে, একটা সার্চ প্যাটার্ন এনেছে, তারপর এটাকে একটা পিকচার তুলে দিয়েছে। তো দেখুন এইভাবে আমরা আমাদেরকে যতগুলো শিট আপনাদেরকে দিচ্ছি, বেশিরভাগ শিট আপনারা এইভাবে দিতে পারবেন কাজ করে করে। এক্সেল শিটের, গুগল স্প্রেডশিটে না কাজ করে এক্সেল শিটেও দিতে পারেন, এগুলো এক্সেল শিটের। সো দেখুন অনেকগুলা পিকচার দিয়েছে। এগুলা ক্লায়েন্ট দেখবেও না, এখানে শুধুমাত্র দেখবে যে উনি আসলে কি কাজ করতে পারছেন, ঠিক আছে। এত কিছু স্ক্রিনশটে দেখাও যাচ্ছে না। তো দেখুন ওনার 3টা ওয়াটার রানিং এই গিগে। আচ্ছা, উনি একদম নতুন, ওনারা নতুন। দেখুন যারা কাজ পাচ্ছে মোটামুটি 10টা আছে, উনি নতুন। তো 2টা ওয়াটার রানিং আছে। দেখুন ওনার পিকচারগুলো দেখুন, একটা পিকচার, ঠিক আছে। এবং ওনার যেই এটাও আমার ভালো লেগেছে। দেখুন উনি যেই পিকচারটা দিয়েছেন, লেখাগুলো কত স্পষ্ট, এত মানে এই যে দেখুন, আবার কিছু আছে যে অনেক বড় বড়, তো এমন লেখা যাবে না। দেখুন সিম্পলি উনি লিড জেনারেশন সার্ভিস দিচ্ছে। এটাকে আমি একটু এখানে রাখি, এটা আমি ফলো করব। তারপর এখানে দেখেন লিড জেনারেশন সে কি দিচ্ছে। এখানে পিকচার দেখেই যেন সে বুঝতে পারে যে আসলে এই ব্যক্তিটা কি সার্ভিস দিচ্ছে। 3টা অর্ডার রানিং। দেখুন ওনার কোনো অর্ডার আছে? ওনার অর্ডার অবশ্য রানিং নাই, ওনাকে বাদ দিলাম। তো যারা একদম নতুন র্যাঙ্কিংয়ে আসছে এদেরকেও তো বের করেছি। এই দুইটা প্রোফাইল থাকুক। দেখুন আমরা যখন টাইটেল নিয়ে কাজ করব, আমি এখন একটু ফাইবারে লগ ইন করি, সাইন ইন করি। এটা আমার এমনিতে একটা ডেমো প্রোফাইল, এটা দিয়ে দেখাই সবাইকে। আচ্ছা, এখান থেকে আমরা সেলিংয়ে যাব। তারপর এখান থেকে আমি এখানে অনলাইনে গিগও নাই, এখান থেকে যাই গিগসে। তারপর এখানে ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, এখানে আমরা ক্লিক করব। গিগসে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ গিগ, অথবা আমরা প্রোফাইল থেকেও কিন্তু যেতে পারি। তো এখান থেকে আমরা যাই, তো ক্রিয়েট এ নিউ গিগে গেলাম। আচ্ছা, প্রোফাইল থেকেই যাই। এখানে মনে করেন যে ক্রিয়েট নিউ গিগে ক্লিক করলাম। এগুলো সম্ভবত কাটা লাগবে, সম্ভবত। যাই হোক, এই যে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিই। ক্রিয়েট নিউ গিগে ক্লিক করলাম। তো এইখানে আমাদেরকে প্রথমে টাইটেল দিতে হবে। এখন যারা কাজ করছে দেখুন, লিড জেনারেশন লিখে যদি ক্লায়েন্ট সার্চ করে, তাহলে এগুলা এমনিতেই চলে আসছিল, আপনারা দেখেছেন, ঠিক আছে। তো এই যে দেখেন উনি একটা পিকচার দিয়েছে, এখানে অনেকগুলা পিকচার দিয়েছে। দেখুন যে কাজগুলা করেছে, যে প্র্যাকটিস করেছে, আপনি কোনটা প্র্যাকটিস করছেন, কোনটা আপনার কাজ, এগুলোকে ক্লায়েন্ট দেখবে। আপনার কাছে কোনো শিট থাকলে আপনি দিয়ে দিবেন, স্ক্রিনশট আকারে দিয়ে দিবেন। দেখুন ওনার এখানে সিম্পলি B2B লিড জেনারেশন অ্যান্ড প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, 2টা অর্ডার রানিং। দেখুন সবারই B2B লিড জেনারেশনটা মেইন কিওয়ার্ড।
যারা কাজ করছে দেখুন, উনিও দেখুন B2B লিড জেনারেশনটা মেইন কিওয়ার্ড, পাশে কিছু লেজ লাগিয়েছে। ওকে, তো দেখুন B2B লিড জেনারেশনটা কিন্তু মেইন কিওয়ার্ড। ওকে, B2B লিড জেনারেশনে মেইন কিওয়ার্ড। আচ্ছা, এখন অনেকে আপনাকে বলবে, বা আমিও অনেক ভিডিওতে বলেছি যে কিওয়ার্ডটা আপনাকে, যে কিওয়ার্ডটাতে কম্পিটিশন কম, ওই কিওয়ার্ডটা বাছাই করতে। এখন আপনি B2B লিড জেনারেশন লিখে সার্চ করলেই 60,000, 65,000, 40,000 এরকম গিগ আপনার সামনে চলে আসবে। এখন কথা হচ্ছে, হ্যাঁ আমি আপনাদেরকে বলি যে কিভাবে উদাহরণটা দেওয়া যায়, যে আপনি যদি একটা ল কম্পিটিটিভ কিওয়ার্ড ইউজ করতে চান বা খুঁজতে চান, এরকমও তো হতে পারে ওই কিওয়ার্ডে কোনো ক্লায়েন্টের কাজ নাই, কোনো ক্লায়েন্ট কাজ দেয় না বিধায় ওইখানে কম গিগ, এটাও তো হইতে পারে, তাই না? মানে আপনি যেই ল কম্পিটিটিভ কিওয়ার্ডটা আপনি বাছাই করতে চাচ্ছেন, ওই গিগে কাজ কম, তাই গিগও কম। সো এই কারণেও ল কম্পিটিটিভ গিগ হইতে পারে। আবার অনেক কাজ আছে এরকম যে যতগুলা গিগ আছে সবগুলাতে কাজ আছে, বেশিরভাগ গিগে কাজ আছে, বেশিরভাগ গিগে কাজ থাকার ফলে এটাও ল কম্পিটিটিভ হয়, যেহেতু কাজ আসছে কিন্তু মানুষ এখনো জানে না, ওইভাবে জানে না। এইগুলা হচ্ছে মেইন ল কম্পিটিটিভ গিগ। আবার লিড জেনারেশন দেখবেন যে অনেক গিগ, এটাতে আপনি ফার্স্ট কয়েকটা পেজ ভিজিট করবেন, দেখবেন সবার কাজ আছে মোটামুটি 1টা 2টা 3টা রানিং। এটা হাই কম্পিটিটিভ হলেও এখানে নিয়মিত কাজ পাওয়া যায়, তাই এটা ডিমান্ড আছে। সো আপনি এটা অবশ্যই ট্রাই করবেন। এটা অবশ্যই ওইভাবে নেওয়া যাবে না যে এইখানে বোধহয় এত সো আমাকে মনে হয় ফাইবার একদম পিছনে ফেলে দিবে, এরকম না, ঠিক আছে? আপনার কথা হচ্ছে যে এটা যদি হাই কম্পিটিটিভ হয় এবং এখানে কাজ থাকে, তাহলে এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমার ফিলোসফি হচ্ছে এটা। তো এইখানে যে টাইটেলটা আছে দেখুন, সবাই মোটামুটি এখানে আপনারা যখন গিগ ওপেন করবেন তখন এই সবার গিগগুলার টাইটেল একটা নোটপ্যাডে নেবেন। আমি একটু নোটপ্যাডে নিচ্ছি, এটাকে একটু বড় করে দিই। এইখানে গিগের এই টাইটেলটা একটু কপি করি, এখানে একটু বসাই। এটা হচ্ছে 1 নাম্বার টাইটেল। তারপর হচ্ছে 2 নাম্বার টাইটেল, যেহেতু তারা র্যাঙ্কিং আছে তাদেরটা একটু দেখাই। কপি করছি, এখানে বসাই। তারপর হচ্ছে এটাও কপি করছি, সরি, এইখানে বসাই। আচ্ছা, তারপর এটা আনছি, একটু পাশে বসিয়ে দেখবেন যে বেশিরভাগেরই একই রকম। তারপর এটা আনি, সরি, ধরেন এই 5টা আমি একটু একটু রিসার্চ করি। এই 5টা গিগের টাইটেলের ভিতরে আপনার টাইটেলটা এখন খুঁজে বের করতে হবে, আপনি কোনটা দিবেন, ঠিক আছে? তো এখানে আই উইল ডু এটা ফাইবার অটোমেটিক্যালি দেয়। এখানে দেখুন ডু থেকে শুরু, এই ডু থেকে শুরু দেখুন, আই উইল ডু বেশিরভাগই প্রথমেই দিয়েছে B2B লিড জেনারেশন, লিঙ্কডইন অ্যান্ড ইমেল লিস্ট প্রসপেক্টিং। তারপর এখানেও B2B লিড জেনারেশন। আমি একটু এটাকে ছোট মনে হচ্ছে বোধহয় সম্ভবত আপনাদের কাছে। আচ্ছা, এটা বড় করা যায় নাকি? আচ্ছা, দেখুন এখানে প্রথম যে কিওয়ার্ডটা আছে B2B লিড জেনারেশন, তারপর হচ্ছে সাথে লেজ আছে লিঙ্কডইন অ্যান্ড ইমেল লিস্ট বিল্ডিং প্রসপেক্টিং। এগুলা কেন দিয়েছে? কারণ কেউ যদি লিঙ্কডইন লিখেও সার্চ করে, লিঙ্কডইন লিড জেনারেশন বা লিঙ্কডইন রিসার্চ, এই লিঙ্কডইন কথাটা থাকার ফলেও কিন্তু এখানে আপনার সার্চ রেজাল্টে আসতে পারে। এখানে অ্যান্ড দিয়েছে। তারপর কোনো ক্লায়েন্ট যদি এরকম যে যারা ইমেল লিস্ট বিল্ডিংয়ের কাজ করে, প্রসপেক্টিং, এইটাও কিন্তু আলাদা একটা কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে এখানে কয়টা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন? B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, লিঙ্কডইনটা একটা আলাদা একটা কিওয়ার্ড, ইমেল লিস্ট একটা কিওয়ার্ড, ইমেল লিস্ট প্রসপেক্টিং একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে শুধুমাত্র প্রসপেক্ট লিস্ট প্রসপেক্ট বা প্রসপেক্ট লিস্ট, এইভাবেও কিন্তু একটা কিওয়ার্ড হয়, ঠিক আছে? প্রসপেক্টিং সে আলাদা একটা কিওয়ার্ড।
2 নাম্বার যেই গিগটা আছে এইটারও হেডিং দেখতে পাচ্ছেন, B2B লিড জেনারেশন অ্যান্ড প্রসপেক্ট লিস্ট বিল্ডিং। এখানে কয়টা? এখানে 3টা কিওয়ার্ড আছে। B2B, কেউ যদি B2B লিড লিখেও সার্চ করে এইটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? তাহলে শুধু লিড জেনারেশন একটা কিওয়ার্ড, B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড। এটাকে যদি আমি ভাঙি তাহলে এইখানেই 3টা কিওয়ার্ড হয়ে যায়। যেমন B2B লিড হচ্ছে একটা কিওয়ার্ড, শুধু লিড জেনারেশন লিখে সার্চ করলেও এটা একটা কিওয়ার্ড, এবং B2B লিড জেনারেশন এইটা আরেকটা কিওয়ার্ড, ঠিক আছে? সো দেখুন এখান থেকে প্রসপেক্ট লিস্ট একটা কিওয়ার্ড, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং এইটা আরেকটা কিওয়ার্ড, এবং শুধুমাত্র লিস্ট বিল্ডিং এইটাও একটা কিওয়ার্ড, এবং প্রসপেক্ট এটা আলাদা একটা কিওয়ার্ড। সো কিওয়ার্ডের ছড়াছড়ি, ঠিক আছে? দেখুন সবাই মোটামুটি, এখন যদি কেউ বলতো যে B2B লিড জেনারেশন লিখে সার্চ করলে তো অনেক গিগ আসে, এখন আমি B2B লিড জেনারেশনটা দিব না, অন্য কিছু দিই। দেখুন সবাই কিন্তু B2B লিড জেনারেশনটাই রেখেছে। ওকে, সো আপনাকেও রাখতে হবে, যেহেতু তারা কাজ পাচ্ছে, তাদেরকে অনুসরণ করতে হবে, ঠিক আছে? সো আমরা প্রথমেই টাইটেলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আই উইল ডু B2B লিড জেনারেশন, এখন আপনি যদি বলেন যে আমি আসলে কপি করতে পারবো কিনা, দেখুন ঘুরে ঘুরে কিন্তু যে কোনো একজনের ইয়েটা কিন্তু আপনি যেটাই দেন, যেহেতু অনেক গিগ এখানে, সো ঘুরে ঘুরে কিন্তু আপনারটা কিন্তু কি হয়ে যাবে, মনে হবে যে কপি হয়ে গেছে। কিন্তু আমার ফাইবার কখন কপি ধরে, যদি আপনি এটাকে সরাসরি কি করেন, সরাসরি এখান থেকে কপি করে এনে আপনি পেস্ট করে দিন, এইটাকে ফাইবার কি করবে, অবশ্যই কপি পেস্ট হিসেবে ধরবে। এখন আপনি অন্য কারো গিগ যদি রিসার্চ করে, এখানে 5টা কিওয়ার্ড এনেছি আমি, টাইটেল এনেছি, এগুলো রিসার্চ করে যদি আমি কি করি, এগুলো রিসার্চ করে যদি আমি দেই, ম্যানুয়ালি টাইপিং করে দিই, তাহলে কিন্তু সে আমাকে ধরবে না, ফাইবার ধরবে না, ঠিক আছে? গিগের একটা অপশন শুধু আপনি সরাসরি কপি পেস্ট করতে পারবেন, এটা আমি একটু পরেই দেখাবো। সো এখান থেকে আই উইল ডু B2B লিড জেনারেশন। এখন দেখুন, একটু খেয়াল করে দেখুন, কেউ কোনো কথা বলছেন? একটু খেয়াল করে দেখুন, কেউ কিন্তু শুধুমাত্র B2B লিড জেনারেশন রাখেন নাই, একটা লেজ লাগিয়েছেন। ওকে, সো আমাদেরকেও এরকম একটা লেজ লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি সবসময় B2B লিড জেনারেশনের সাথে লিঙ্কডইনটাকে আমি প্রেফার করি, বা লিঙ্কডইনটাকে আমি সাজেস্ট করি। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি দিব, হচ্ছে লিঙ্কডইন অ্যান্ড ওয়েব রিসার্চ। ওকে, সো দেখুন এখানে যাদের আছে, দেখুন কেউ যদি ওয়েব রিসার্চ লিখে সার্চ করে, আপনার মেইন কিওয়ার্ডটা কিন্তু আপনি ইউজ করে ফেলেছেন, B2B লিড জেনারেশন। এখন আপনাকে একটা লেজ লাগাইতে হবে। এখানে লিঙ্কডইন লিখে কেউ সার্চ করলেও কিন্তু আপনার গিগটা আসতে পারে, ওয়েব রিসার্চ লিখে সার্চ করলেও আপনারটা আসতে পারে, যেহেতু পাশাপাশি সার্ভিস বা পাশাপাশি কিওয়ার্ড এগুলো। ওকে, সো এইভাবে একটা টাইটেল চুজ করবেন আপনারা। অবশ্যই প্রথমেই বলবো যে B2B লিড জেনারেশনটাকে মাস্ট আমাদের টাইটেলে রাখতে হবে, ঠিক আছে? তারপর ক্যাটাগরি দেখুন সবার, বিজনেস সেলস লিড জেনারেশন। সো আমাদেরকে প্রথমে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে, হচ্ছে আপনার বিজনেসটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে সাব ক্যাটাগরি, এইখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে সেলস। এই যে দেখুন সেলস প্রথমে উপরেরটা। তারপর হচ্ছে আপনার এখানে সার্ভিস টাইপ, এখানে আমরা লিড জেনারেশনটা দিয়ে দিব, লিড জেনারেশন। ওকে, তারপর হচ্ছে আপনার গিগ মেটা ডাটা। এইখানে কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে, যেমন ইংলিশ। অনেক সময় আমরা দেখি না যে একটু আগে যে আমরা দেখেছিলাম যে ফাইবারে কি বলে একটা ফিল্টারিং করি আমরা, ক্লায়েন্টরা ফিল্টারিং করে, এখানে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন আছে। সো আপনি যদি ইংলিশটাকে সিলেক্ট করে দেন, বেশিরভাগ ক্লায়েন্টরা ইংলিশে সিলেক্ট করে। সো আপনি যদি অন্য কোনো ভাষাভাষীর হন তাহলেও দিতে পারেন, তবে সবসময় এটা ইংলিশ দিবেন। কোথায় ইংলিশটা দিবেন। তারপর ইন্ডাস্ট্রিটা আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, ঠিক আছে? তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো আসলে কেমন হওয়া উচিত,
বা কোন ইন্ডাস্ট্রি থেকে আমাদেরকে হায়ার করে বেশি, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। দেখুন এখান থেকে কোনটা হইতে পারে, আমাদের হইতে পারে হচ্ছে রিটেল অ্যান্ড হোলসেলার। হ্যাঁ, হোলসেলাররা আরেকটা বিজনেসকে টার্গেট করতে পারে, তাদের লিড চাইতে পারে। সো আমরা এটা সিলেক্ট করব। তারপর এখানে মনে হয় সম্ভবত 4টা সিলেক্ট করা যায়। এখান থেকে আমরা এগ্রিকালচার না, আর্ট ডিজাইন না, কনস্ট্রাকশন না, এনার্জি, গেমিং, লিগাল এগুলো না, ম্যানুফ্যাকচারিং, মিডিয়া, নন প্রফিট, পাবলিক, এত আমরা টেকনোলজিটাকে সিলেক্ট করতে পারি, সায়েন্স, রিয়েল এস্টেটটাকে সিলেক্ট করতে পারি। এই 3টার সিলেক্ট করতে পারবো। সো রিয়েল এস্টেট লিড জেনারেশনের একটা পার্ট আছে। ওকে, সো এইগুলো আমরা সিলেক্ট করলাম। এখন আমাদের ট্যাগের পার্ট, এটা অনেকটাই আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা টাইটেলে যেটা দিয়ে দিই, এইখান থেকে টাইটেল থেকে আমরা ট্যাগগুলো দিয়ে দিই। এইটা দেওয়া যাবে, তবে ট্যাগ হচ্ছে এমন একটা পার্ট যেটার যে সেনোনিম বা পাশাপাশি যে সার্ভিসগুলো আছে এইগুলা দিয়ে সার্চ করলেও যাতে আপনার গিগটা র্যাঙ্কিং আসে এরকম কিছু ট্যাগ বাছাই করতে হবে। তবে মেইন কিওয়ার্ডটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো আমাদের মেইন কিওয়ার্ডটা কি? আমাদের মেইন কিওয়ার্ডটা হচ্ছে B2B লিড জেনারেশন। এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। তারপর আমি সবারই এটা দেখাই, ট্যাগটা দেখাই। দেখুন এখানে লিড জেনারেশন পার্টটা আছে, B2B আলাদা করে দিয়েছে, ব্যাপার না। সবাই দেখবেন যে B2B লিড জেনারেশনটা অবশ্যই দিবে, B2B আলাদা করেও দিতে পারে। এই যে দেখুন B2B লিড জেনারেশনটা দিয়েছে। ওনারা এখানে যাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, তারপর আমরা এই যে 16টা অর্ডার রানিং আছে, দেখি 16টা অর্ডার রানিং আছে। ওনার আসলে কোন টাইপের দেখুন, ওনার একটা কি বলে, ওনার একটা প্রোফাইল পিকচারও দেখাই, লিড হান্টিং লেভেল 2 সেলার, 900টা রিভিউ আছে। দেখুন নিজের কোনো পিকচারও দেয় নাই। ঠিক আছে, আসলে কাজের উপর মানে তার ইয়েটা ডিপেন্ড করে। দেখুন লিড জেনারেশনটা কিন্তু আছে। ওকে, তারপর ওনার 3টা অর্ডার রানিং আছে, ওনারটা একটু দেখি। লিড জেনারেশনটা সবারই থাকবে, যেমন এই যে দেখুন লিড জেনারেশন আছে, B2Bটা আলাদা দিয়েছে। ওকে, তারপর হচ্ছে আপনার এখানে আমরা দিব হচ্ছে ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রি হচ্ছে আশেপাশের কাজ। সো ডেটা এন্ট্রি লিখেও অনেকে সার্চ করতে পারে ক্লায়েন্টরা। তারপর হচ্ছে এখানে দেখুন বিজনেস লিডস নামে একটা অপশন আছে, বেশিরভাগই প্রসপেক্ট লিস্ট, লিস্ট বিল্ডিং, বিজনেস লিস্টটা দিয়েছে। দেখুন বিজনেস লিস্টটা থাকবেই সবার মোটামুটি। সো এইটা আমরা অবশ্যই দিব। একটু মিউট করে ফেলেন। মানে এই ব্যাপারে নি? জি ভাই বলেন। না না না, এটা কোনো প্রবলেম না, এটা কোনো যখন আমি প্রথম যদি আমি একটা পিকচার সিলেক্ট করি বা একটা লোগো সিলেক্ট করি, পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবো না, তাই তো? চেঞ্জ করতে পারবেন, অবশ্যই চেঞ্জ করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে যদি বারবার প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয় তাহলে একটা কনফিউশন তৈরি হয় আর কি। একটা কনফিউশন আর কি, মনে করেন যে আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিল, সে আগামী পরশু দিন এসে দেখলো যে আপনার আরেকটা পিকচার, সো একটা দাড়ি ছাড়া আরেকটা দাড়ি ছাড়া, মানে দাড়ি সহ, বা একটাতে দেখলেন যে আপনাকে করোনা ভাইরাসে পাইয়া আপনার হালকা হয়ে গেছেন, আরেকটার মধ্যে ইয়ে নাই, কি বলে, একটার মধ্যে চশমা আছে আরেকটার মধ্যে নাই। সো এটা আসলে কনফিউশন তৈরি করে, যেহেতু ক্লায়েন্টরা আপনাকে বারবার খুঁজতে পারে। সো আমি ক্লায়েন্টের জন্য বলছি, ফাইবারে কোনো প্রবলেম না এটা। তো ক্লায়েন্ট যখন আপনাকে বারবার কাজ দিবে, সো আপনি যদি বারবার প্রোফাইল পিকচার চেঞ্জ করেন তাহলে কিন্তু প্রবলেম আছে। সে আপনাকে হয়তো বা মানে ধরে নিবে যে না এই ব্যক্তি না, তো সে অন্য কাউকে খুঁজে নেবে, এই প্রবলেমটা হয় আর কি। তবে কোনো প্রোফাইল পিকচার চেঞ্জ করাতে কোনো বাধা নাই, ফাইবারের কোনো বাধা নিষেধ নাই। ঠিক আছে, তারপর আমরা পরবর্তী কাজে যাই। আমাদের দেখুন সবাই বিজনেস লিস্টটা দিয়েছে। ওকে, তো আমরা এখানে ওয়েব রিসার্চের একটু মিউট করে ফেললেন ভাইয়া। ওয়েব রিসার্চ
ওয়েব রিসার্চ, এইটাও আমরা দিয়ে দিব, ঠিক আছে, পাশাপাশি কিওয়ার্ডগুলো। তারপর এখানে দেখুন সবাই মোটামুটি লিঙ্কডইনটাকে হাইলাইট করেছে, লিঙ্কডইন এখানে দেয় নাই, উনি সম্ভবত দিয়েছে। আচ্ছা দেখুন আহামরি তেমন, আমি বলি আপনাকে যে ডাটা মাইনিং, ডাটা কালেকশন, লিঙ্কডইনটা আছে, বেশিরভাগই লিঙ্কডইন আছে। সো আমরাও লিঙ্কডইনটা দিব। তারপর হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউতে, এই পার্টটা শেষ, এখানে আর কিছু নাই। এখানে আমরা সিলেক্ট করেছিলাম রিয়েল এস্টেট, রিটেল এন্ড হোলসেল, টেকনোলজি, অ্যান্ড দেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেছি ইংলিশ, এখানে ক্যাটাগরিটা এটা। আর আমরা 4-5টা গিগ দেখে আমরা একটা টাইটেল দিয়েছি, এবং সবার টাইটেলেই আমরা দেখেছিলাম যে মেইন কিওয়ার্ডটা তারা ইউজ করেছে, আমরাও ইউজ করেছি। একটু মিউট করে ফেলেন ভাইয়া। রাফি ভাই, জি কথা বলতে পারি? জি যে টাইটেলটা এখানে যে লিখছেন আই উইল ডু B2B লিড জেনারেশন লিংকডইন, হুম হ্যাঁ, যদি আমি লিংকডইনটা যদি B2B পরে দিই সমস্যা হবে? আ- আ- আই উইল ডু B2B লিংকডইন লিড জেনারেশন। আচ্ছা, লিঙ্কডইন লিড জেনারেশন, এটার জন্য আমাদের আরেকটা গিগ হবে, শুধুমাত্র লিঙ্কডইন লিড জেনারেশনই আরেকটা গিগ আছে আমাদের, ঠিক আছে, আরেকটা গিগ আমাদের হাতে আছে। সো এইটাতে দেওয়ার দরকার নেই, B2B লিড জেনারেশনটা একসাথে রাখবো। বিটুবি লিড জেনারেশনটা একসাথে রাখবো, আর লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য আমরা আলাদা একটা করবো আর কি, গিগ ওপেন করব, ঠিক আছে, শুধুমাত্র, ঠিক আছে, এটাও দেখাবো, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক। তো আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। দুইটাতেই আলাদা আলাদা সেম কাজ হলেও দুইটাতে আলাদা আলাদা প্রচুর অর্ডার পাওয়া যায়। আচ্ছা, তারপর প্রাইসিং এর এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। প্রাইসিং এ কখনোই আমরা যারা কাজ করছে এখানে নিয়মিত, মোটামুটি যারা কাজ করছে, যেমন অনেকেই লেভেল 1 লেভেল 2 পাওয়ার পরে একটা প্রাইসিং একটা বড় ধরনের পরিবর্তন আনে, অনেকেই আনে। সো প্রাইসিংটা তাদেরকে দেখে আমরা দিলে হবে না, তবে তাদেরকে অনুসরণ করব। অনেকে আছে যে প্রাইসিংটা চেঞ্জ করে না, আমাদেরও অনেক স্টুডেন্ট আছে যে তারা আমাকে জিজ্ঞেস করেছে, আমাকে জানিয়েছেন যে প্রাইসিং তারা চেঞ্জ করতে চায় না। তো এইখানে আসার পর ওই 3টাকে আমাদেরকে আনলক করে নিতে হবে। এইখানে নেম ইউর প্যাকেজ, দেখুন তারা প্রত্যেকেই কিন্তু এইখানেও কিওয়ার্ডগুলো ইউজ করেছে, মোটামুটি কিওয়ার্ড আছে, দেখবেন যে লিডসও কিন্তু একটা কিওয়ার্ড এখানে, ঠিক আছে, এখানে লিডসও একটা কিওয়ার্ড, এবং এইখানে যে লেখাগুলা ডেসক্রিপশন আছে, এখানে কোম্পানি নেম, টাইটেল, এইগুলা লিখো, যে লিঙ্কডইন, এখানেও কিন্তু কিওয়ার্ড আছে, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা নাম দিতে হবে, বেসিক প্যাকেজ, এটা তো উপরে ফাইবারের একটা নাম আছে। সো আপনারা চাইলে এখানে আপনি কয়টা লিড দিচ্ছেন বা কত ঘন্টা কাজ করছেন এরকমও একটা ইনফরমেশন এখানে দিতে পারেন। তো আমি প্রথমেই সাজেস্ট করব এখানে প্রথমেই এইরকম একটা নাম দেওয়ার জন্য। দেখুন সবাই কিন্তু একটা নাম দিয়েছে, তাদের মানে কয়টা লিড আছে, লিডের দিয়ে একটা নাম দিয়েছে। আর এখানে একজন এমনিতেই সিলভার প্যাকেজ, গোল্ড প্যাকেজ, কিন্তু এখানে প্রথম 3 জনেই কিন্তু করেছে। দেখুন যার 16টা অর্ডার রানিং আছে সে কি করেছে, সে কিন্তু সবার থেকে আলাদা, একটু সিলভার প্যাকেজ, সে একটু প্যাকেজের আলাদা নাম দিয়েছে। সো আপনার ইচ্ছা এখানে আপনি কতটা লিডে কাজ করেন, আমি এটাই প্রেফার করি যে লিড কতটা আপনার দিবেন, এইটা দিয়ে একটা আপনি করতে পারেন। তো এখানে 100 লিড আপনি রাখবেন প্রথমেই, 100। আচ্ছা, এখানে 100 বিজনেস লিডস এটা দিবেন। তারপর হচ্ছে এইখানে দেখুন এরা 50, হ্যাঁ, আমরা 100 দিয়েছি। তারপর হচ্ছে 500, উনি কয়টা স্ট্যান্ডার্ডে 500, উনি কয়টা স্ট্যান্ডার্ডে 500, উনি কয়টা, উনি আবার 200, এখানে 50, এখানে 200, তারপর এখানে 500, আমরা এখানে 500ই দিব, 500 বিজনেস লিডস। অবশ্যই মাথায় রাখবেন যে কপি পেস্ট করা যাবে না, টাইপিং করতে পারবেন, মানে কাউকে ফলো করলে তার এটা যদি হুবহু লিখতে চান বা মোটামুটি একটা সামঞ্জস্য রেখে লিখতে চান, তাহলে অবশ্যই কপি পেস্ট করে এখানে ডাইরেক্ট বসিয়ে দেওয়া যাবে না, এরকম করা যাবে না, এখানে কষ্ট করে টাইপিংটা করতে হবে।
বিজনেস লিডস। ওকে, তারপর এখানে আপনি এই যে লিডগুলো দিবেন, এইগুলা এখানে এই লিডগুলোর ভিতরে আসলে কি কি থাকবে, কি কি ইনফরমেশন থাকবে, এগুলা দিয়ে দিতে পারেন। এখানে দেখুন তারা দিয়েছে নেম, জব টাইটেল, কোম্পানি, ভেরিফাইড ইমেল, লিঙ্কডইন ইউআরএল, ফোন নাম্বার, লোকেশন, এগুলোই আপনি সিম্পলি দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি দিতে পারেন যে কোম্পানি নেম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, আপনি যেগুলো দিবেন আর কি, কন্ট্যাক্ট পারসন নেম, তারপর হচ্ছে টাইটেল, ভেরিফাইড ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, ইমেল, ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। তারপর এইখানে যেহেতু একটা অ্যাড্রেস লিখেছেন, এখানে লিখতে পারেন যে লোকেশন। এক শব্দ বারবার ইউজ করা আসলে দৃষ্টিকটু আর কি। ফোন নাম্বার, তারপর আর কি দিতে পারেন, এখানে তারা কি দিচ্ছে দেখুন, 500 লোকেশন, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, তো এইগুলা এখান থেকে কপি পেস্ট করতে পারেন, এখানে এবং এখানে। সামনে আপনি আবার চাইলে লিডগুলো লিখে দিতে পারেন যে 100 কোয়ালিফাইড, সরি এখানে আর লেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, এগুলো দেওয়া লাগবে না, বাদ দেন। তারপর হচ্ছে এখানে তারা 50টা লিড একদিন ডেলিভারি, দেখেন 50টা লিড এখানে 2 দিন ডেলিভারি, এক একজনের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আমরা যখন কোনো কারণে, ধরেন আমি অনেকদিন ধরে অসুস্থ, আমার তো ব্যাকআপ মানুষ আছে, আপনার ব্যাকআপ মানুষ নাও থাকতে পারে, বা অনেকের ব্যাকআপ মানুষ নাই, বা আপনি কোনো কারণে নাই, আপনি যে অর্ডারগুলো নিচ্ছেন ক্লায়েন্ট আছে, এগুলো অনেক সময় থাকতে পারে না, যে কোনো প্রবলেমে পড়তে পারে মানুষ। তো যখন আপনি কোনো কারণে বাহিরে যাবেন, বা কোনো কারণে আপনি নিয়মিত কাজ করছেন, কিন্তু সব ক্লায়েন্টকে তো আবার বলেও যাওয়া সম্ভব না, সবাইকে আবার মেসেজও দেওয়া যাবে না এমনিতে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডেলিভারি টাইমটা আপনারা বাড়াইয়া দিবেন, ঠিক আছে? অর্ডার নেবেন ঠিকই, আপনার মনে করেন যে আপনি একটা কক্সবাজারে গেছেন, মনে করেন 3 দিন থাকবেন, তো এখানে ডেলিভারি টাইমটা একটু বাড়ায় যাইতে হবে, যে আমি 7 দিনে, আপনি 2 দিনের ডেলিভারি, বেসিক প্যাকেজে 2 দিনে ডেলিভারি দিতেন, এখানে 7 দিন লিখবেন, যেহেতু আপনাকে আবার ব্যাক করতে হবে, এইভাবে আর কি বাহিরে যেতে হয় আর কি, ঠিক আছে? যাওয়ার সময় এটা করতে হয়। তো 100 লিড আপনারা অবশ্যই 2 দিনে নেবেন, একদিনে আসলে এটা করা যায় না। 500 লিড আপনারা নেবেন হচ্ছে আপনার 4 দিন নেবেন, ঠিক আছে? 500 লিড 4 দিন, আর 1000 লিড 7 দিন, কমপক্ষে 7 দিন, ঠিক আছে? আর মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ক্লায়েন্টের সাথে অর্ডারের সময় বাড়ানো যায়, এটা রেজুলেশন সেন্টার থেকে আমরা বাড়াতে পারি, অথবা ক্লায়েন্টকে বললেই, মেসেজ দিলেই সে এক্সটেন্ড করে দেয় টাইম, এটা অন্য ব্যাপার, ঠিক আছে? তারপর হচ্ছে এখান থেকে লিড ইনক্লুডস, এখান থেকে আমরা 100 লিড দিব, এখান থেকে 500 লিড দিব, আর এখান থেকে 1000 লিড দিব, 1000 লিড দিব। আচ্ছা, তারপর আওয়ার্স অফ ওয়ার্ক, এটা আপনি সিলেক্ট করলেও করতে পারেন, না করলেও করতে পারেন, কারণ এখানে আপনি তো লিড দিয়েছেন, আপনি কত ঘন্টায় এই লিডটা দিবেন, আপনার তো দিন উল্লেখ করেছেন, 2 দিনে আপনি ডেলিভারি দিচ্ছেন। সো এগুলো এখানে ওয়ার্কস অফ আওয়ার এটা সিলেক্ট করলেও করতে পারবেন, যেহেতু লিডের সংখ্যা চলে আসছে, সো আমি আওয়ার্স অফ ওয়ার্ক না দেওয়ার জন্যই বলবো আর কি। তারপর হচ্ছে ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ, এইখানে এটা আমরা দিয়ে দিব অবশ্যই। ওকে, নাম্বার অফ ইমেলস, এটা আমরা সিলেক্ট করব না। নাম্বার অফ কোল্ড কলস, এটাও সিলেক্ট করব না। কোল্ড কলস হচ্ছে আপনি এই যে এখানে ফোন নাম্বার লিখেছেন না, এই ফোন নাম্বারে আপনি তাকে কলও করে দিবেন, এটা হচ্ছে কোল্ড কলস। ওকে, আর এইখানে
প্রাইসিংটা আপনি লিড প্রতি আপনি কত সেন্ড করে নেবেন এটাকে ভাগ করবেন। ক্যালকুলেটরে যাই, এইখানে মনে করেন যে 100 লিড, তাই না? তো 100 লিড দিয়ে ভাগ করবেন। আচ্ছা, এখানে আপনি নতুন অবস্থায় যদি 10 সেন্ড করে নেন এবং 100টা লিড হয়, সরি ওইটাকে ওইভাবে ভাগ করতে হবে, 100কে 10 সেন্ট দিয়ে ভাগ করি, তাহলে এটা কিভাবে জানি হিসাবটা হবে আপনার গুণন দিতে হবে, সরি এটা এখান থেকে 10 সেন্ট দিয়ে ইয়ে করতে হবে। আমি কি করছি, আচ্ছা এখানে দেখুন $10 হয়। তো নতুন অবস্থায় 10-15 সেন্টের উপরে যাওয়া ঠিক না, বা দিলেও দিতে পারেন, তবে কাজ না আসার সম্ভাবনা বেশি থাকবে। সো আপনারা 10 সেন্ট করে দিবেন, ঠিক আছে? সো 100 লিডের জন্য এটা এখানে কত হবে, $10 হবে, ঠিক আছে? তারপর হবে এখানে 500 লিড হবে হচ্ছে আপনার $50, সরি 50, আর 1000 লিড আপনি $100, ঠিক আছে? তো নতুন অবস্থায় এইটা মানানসই আছে, 1000 লিড $100। তবে এরপরেও আমাদের জন্য, যেমন আমি যদি $1000 1000 লিডের কাজ করি, তাহলে $150, $200 আমি চার্জ করি, $350 আমি $1000 1000 লিডে নিয়েছি। সো এটা আসলে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে, আপনি কতদিন ধরে ক্লায়েন্টের সাথে কাজ করছেন, ক্লায়েন্ট আপনাকে কিভাবে ইয়ে করবে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে $10 না বেসিক প্যাকেজে আপনাকে যদি এই প্যাকেজে কাজ করায়, তাহলে দেখবেন যে আরও $10 $15 আপনাকে টিপস দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টরা টিপস দেয়, ওকে? সো এইখানে অ্যাড এক্সট্রা সার্ভিস, এইগুলাকে আপনারা প্রথমেই নতুন অবস্থায় আপনারা অ্যাভয়েড করে যাবেন, তারপর কন্টিনিউ অ্যান্ড সেভে ক্লিক করবেন। তারপর আসে মেইন, আমাদের আরেকটা মেইন পার্ট, সবগুলোই মেইন। এখানে ডেসক্রিপশন, এখানে আপনি কি কি লিখছেন, কি কি সার্ভিস দিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু, ওকে? সো যেহেতু আমরা ওনাদেরকে ফলো করছি, সো ওনাদের ডেসক্রিপশনে আসলে তেমন কি লিখেছে যেখানে অর্ডার পাচ্ছে, এটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। ওনার ডেসক্রিপশনটা একটু খুঁজে বের করি, দেখবেন যে প্রায় সিমিলার, প্রায় আপনারা একটু দেখবেন যে প্রায় সিমিলার। তারপর এইখানে যাই, দেখুন ওনার ডেসক্রিপশনটা একটু দেখি। আচ্ছা, প্রথম যিনি ইয়ে করেছেন আমাদের স্টুডেন্ট, উনি প্রথমেই বুদ্ধি করে কি করেছেন, এই যে দেখুন কিওয়ার্ডগুলো রেখেছেন, ইমেল লিস্ট, ইমেল ফাইন্ডিং, লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড ইমেল লিস্ট, এটা আমাকে দেখেই করেছেন। তারপর দেখুন উনিও কিন্তু দেখেন টার্গেটেড B2B লিডস, ইমেল অ্যাড্রেস, বিজনেস ওনার্স, হ্যাঁ, এগুলো কিন্তু কিওয়ার্ড। সো এখানে যে অপশনটা আছে শর্ট ডেসক্রিপশন, আমরা এখানে লিখি, এই ডেসক্রিপশনের ভিতরে আরেকটা শর্ট ডেসক্রিপশন লিখতে হয়। এই 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 জায়গাটা আপনি যে সার্ভিস দিচ্ছেন এর আগে উপরে যে ইয়েটা আছে, এই অপশনটাতে দেখেন সবাই মেইন কিওয়ার্ডটা রেখেছে, পাশাপাশি অন্য কিওয়ার্ডগুলোও রেখেছে। দেখুন সবাই, এই যে দেখুন উপরে B2B লিড জেনারেশন এক্সপার্ট, সবাই কিন্তু যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসের কিওয়ার্ডটা এনেছে। দেখুন উনিও কিন্তু এখানে দেখুন লিড জেনারেশনটা এনেছে, ঠিক আছে? সো এইখানে আমাদেরকেও এইভাবে নিতে হবে আর কি, ঠিক আছে? সো আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লায়েন্টকে আমরা বলছি আর কি, ক্লায়েন্টকে বলছি যে, মানে গলা ফাটাইয়া বা জোর গলায় বলছি যে আমি অমুক, আমি এই সার্ভিস দেই, সংক্ষেপে এখানে কিছু কথা বলা, এখানে কিছু সংক্ষেপে কথা বলা, পাশাপাশি বুদ্ধি করে আমরা কি করব, র্যাঙ্কিংয়ে আসার জন্য আমরা কিওয়ার্ডগুলোও ঢুকিয়ে দিব, ঠিক আছে? দেখুন তারা কিন্তু এই কাজটাই করেছে, বেশিরভাগই এই কাজটা করেছে। তো আমরা এখানে একটা ইয়ে লিখি যে আইডিয়া, ওয়েলকাম টু মাই B2B লিড জেনারেশন গিগ। দেখুন আমি কিন্তু আমার কিওয়ার্ডটা ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? সো আমার কিওয়ার্ডটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওনাকে ইয়ে করবো আর কি, ওনাকে কিছু
কথা বলবো যে আমরা এখানে কি কি করছি বা আমরা সংক্ষেপে আমাদের সার্ভিসের ব্যাপারে কিছু কথা বলবো। এখানে আমরা বলবো যে ডু ইউ নিড এক্সপার্ট B2B লিড জেনারেশন, এই টাইপের আর কি, যে আপনি কি কাউকে এমন খুঁজছেন যে আচ্ছা এখানে একটা স্পেস দিয়ে লিখি যে if you want to grow your if you want to grow your business, আপনি যদি আপনার বিজনেসটাকে গ্রো করতে চান, you must need to মানে আপনি যদি আপনার বিজনেসটাকে গ্রো করতে চান, বিজনেস অর গ্রো অথবা boost your sales, you must need আপনাকে মার্কেটিং করতে হবে আর কি, আপনাকে ইয়ে করতে হবে। দেখা যায় না, ইউ মাস্ট মানে আপনার সেলটাকে বুস্ট করার জন্য অথবা বিজনেসটাকে গ্রো করার জন্য আপনাকে কি করা যায়, মানে আপনাকে এটাকে মার্কেটিংটা করতে হবে আর কি, ঠিক আছে। ইউ মাস্ট এটা আচ্ছা you must need এটার একটা পরিভাষা আছে, এটা আমার এখন মনে আসছে না, তো এখানে এইভাবে লিখতে পারি। ইউ মাস্ট কি জানি বলছেন, you must need to build your geo-targeted targeted prospect, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। প্রসপেক্ট ইমেল লিস্ট লেখা যায় কমা দিয়ে কি ধরলো, আচ্ছা এখানে লিখতে পারি যে I am here to assist you with assist you to build I am here to assist you মানে আমি এখানে আছি আপনাকে অ্যাসিস্ট করার জন্য, এই কাজগুলো করে দেওয়ার জন্য আর কি। সো এইখানে তারা যেটা লিখেছে ইউনিট এত আচ্ছা এখানে আমরা এইভাবে লিখি যে অ্যাসিস্ট ইউ অ্যান্ড I will provide
B2B লিডস, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন লিডস, তারপর হচ্ছে আপনার ইমেইল লিস্টস, তারপরে এখানে আরও এই বিষয়গুলো আর কি। আচ্ছা, এখানে আমরা দিব হচ্ছে রিয়েল এস্টেট লিডস, আচ্ছা এক্সেট্রা। তারপর আর কি লেখা যায়। আচ্ছা, আরেকটা বিষয় এই জায়গাতে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে অনেক ক্লায়েন্ট আছে যে মানে সে মানে ধারে কাছেই নাই, মানে যোগাযোগ করার মতো তার কোনো সময় নাই, এরকম আর কি। মানে সে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে অনেক আমাদের বাংলাদেশি অনেক ভাইরা আছে যারা মানে একজন ভাইয়ের ক্ষতি করার জন্য সে তার বায়ের অ্যাকাউন্ট খুলে তারপর আন্দাজে মানে ইয়ে করে আর কি। এরকম কিছু আমরা পেয়েছি আর কি, আমরা কিছু রিপোর্টও করেছি ফাইবারের কাছে, এরকম কিছু দু একটা প্রোফাইল আছে। সো এটা মাথায় রাখতে হবে যে কিছু ক্লায়েন্ট থাকবে, এমনিতে ক্লায়েন্টও এটা করতে পারে যে আপনাকে না বলেই অর্ডার করে চলে যেতে পারে। সো এইটা প্রিভেন্ট করার জন্য এটা আসলে একটা ডিসগাস্টিং একটা ব্যাপার, কারণ আপনি একটা কাজ জানেন না, এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে বসলো। অথবা এরকমও ক্লায়েন্ট আছে যে আপনাকে কোনো ইনস্ট্রাকশন ছাড়াই তাকে পরে খুঁজেই পাওয়া যায় না, ঠিক আছে, সময় চলে যায়, নিজে থেকে একটা কাজ করে তারপর জমা দিয়ে মানে ইয়ে করতে হয় আইডিয়া করে। সো এরকম ক্লায়েন্টও থাকবে। সো যেহেতু আপনাকে আপনার গিগটা দেখে অনেকেই, যেমন আমি আপনাকে কিভাবে মানে নক করবে, এখানে দেখুন কন্ট্যাক্ট সেলার, এখানে ক্লিক করলে কি করা যাবে, তার সাথে মানে ইয়ে করা যাবে, মানে কন্ট্যাক্ট করা যাবে, এইভাবে আর কি মানে কন্ট্যাক্ট করে ক্লায়েন্টরা। সো যেহেতু আপনার গিগের উপর সে কমেন্ট করছে, মানে কন্ট্যাক্ট করছে, সো গিগের একটা উপরের দিকে কোনো একটা পোরশনে লিখে দেয় আর কি যে আমাকে হায়ার করার আগে আমাকে একটু কাইন্ডলি তোমার সম্পর্কে একটু জানাও বা আমাকে একটু মেসেজ করো, এই টাইপের একটা লিখে দিতে হবে আর কি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো একটু বোল্ড করে দেই। আর এখানে আহামরি তেমন কিছু লেখা লাগবে না, আপনি যেই ইয়েগুলা করেন মানে সার্ভিসগুলা দেন এইগুলা কিছু লিখে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এগুলো একটু বোল্ড করে দিলাম। তারপর এখানে লিখতে হয় যে এরকম এখানে এইভাবে লিখবো যে your satisfaction is my you can trust me, I am looking forward to work with you. আচ্ছা, এটা ইয়ে করছে আর কি, এমনিতে দিচ্ছে। তারপর এখানে আমরা ওই যে আমাদেরকে প্লিজ contact or message me before place an order, এইভাবে আমরা এটাকে হাইলাইট করে দিতে পারি, ঠিক আছে। এটাকে আমরা এটাকে হাইলাইট করে দিলাম, অথবা আপনি একদম উপরে ওইটা লিখতে পারেন, তবে আমি হ্যাঁ এটা নোট আকারে এখানেই নোটটা লিখে দিই আর কি। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এখান থেকে সবার উপরে, যাতে সে আপনার সার্ভিসটা দেখার আগে এখানে ইয়ে করতে পারে, এখানে একটা নোট আকারে দিতে পারেন। আপনার মতো করে গুছিয়ে দিবেন আর কি, আমারটাই ফলো করতে হবে এরকম না। সো এটা দিলাম।
তারপরের অপশনটাতে দেখবেন সবাই তার সার্ভিস নিয়ে লেখালেখি করে, এই যে সে সার্ভিস দিচ্ছে, সে কি কি সার্ভিস দিচ্ছে, এইগুলা নিয়ে একটু লেখালেখি করতে হবে যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, কি কি সার্ভিস দিচ্ছেন, কি কি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এই যে দেখুন ইনফরমেশনগুলা কি কি দিচ্ছেন, এইগুলা একটু আমাদেরকে গুছিয়ে দিতে হবে আর কি। তো এখানে আমরা দিতে পারি যে আই উইল প্রোভাইড কি প্রোভাইড করব আপনাকে আমি আচ্ছা এখানে আমি আপনাকে কি কি প্রোভাইড করব, আমি আসলে আই উইল প্রোভাইড আমি কি কি প্রোভাইড করি আসলে। সো এখানে আপনি দিবেন হচ্ছে B2B লিড জেনারেশন, তারপর দিবেন হচ্ছে ডাটা এন্ট্রি, তারপর দিবেন হচ্ছে ওয়েব রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ, লিঙ্কডইন লিড জেনারেশন, তারপর হচ্ছে আপনার রিয়েল এস্টেট লিড জেনারেশন, তারপর হচ্ছে আপনার প্রসপেক্ট অর ইমেল লিস্ট বিল্ডিং। আচ্ছা আপনি এইগুলো প্রোভাইড করেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি এই যে সার্ভিসগুলো প্রোভাইড করছেন B2B লিড জেনারেশনের ভিতরে আপনি আসলে কি কি প্রোভাইড করছেন, কোন বিষয়গুলো প্রোভাইড করছেন, ওই যে আমরা প্যাকেজে যে বিষয়গুলো লিখেছিলাম যে আপনি আই উইল প্রোভাইড এখানে কি লিখেছে তারা দেখুন, এই যে আই উইল প্রোভাইড ইউ ডাটা, আই উইল প্রোভাইড ডাটা, সবাই একই কথা লিখেছে দেখুন, আই উইল প্রোভাইড ইউ ডাটা ইন দ্য ফলোয়িং ফরম্যাট, তো এই কথাটাই লিখে দিতে হবে, ডাটা ইন দ্য ফলোয়িং ফরম্যাট, ঠিক আছে। আপনি কোন ফরম্যাটে সে তাকে দিবেন আর কি এটা। সো এখানে দিবেন হচ্ছে কোম্পানি নেম দিবেন, কোম্পানি নেম, লোকেশন, তারপর হচ্ছে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম। এগুলা ফার্স্ট নেম লাস্ট নেম কেন আলাদা করে দিতে হয়, কারণ সে আমাদের যে ইমেলগুলো আছে এগুলাকে এগুলা দিয়ে তো সে ইমেল ক্যাম্পেইন করবে, তাই না। তো ইমেল ক্যাম্পেইন করার সময় ফার্স্ট নেম লাস্ট নেমটাকে আলাদা করে দিতে হয় আর কি, ওইখানে একটা আছে, মানে তাদের একটা ফরম্যাটিং আছে। সো এই কারণে ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে ফার্স্ট নেম লাস্ট নেমটাকে আলাদা করে নেয় আর কি, যেহেতু সে পেইড মার্কেটিং করবে। সো আমাদেরকে ওই সার্ভিসগুলো দিতে হবে। তারপর এখানে আমরা লিখব হচ্ছে ভেরিফাইড কন্ট্যাক্ট পারসন ইমেল, তারপর হচ্ছে আপনার ভ্যালিড ফোন নাম্বার, তারপর আপনি কি দিবেন, লিঙ্কডইন ইউআরএলটা দিবেন, লিঙ্কডইন প্রোফাইল লিংক,
তারপর আপনি কি দিতে পারেন, এখানে দেখুন, এখানে তাদেরকে একটু ফলো করবেন, কোম্পানি নেম অ্যান্ড ওয়েবসাইট, অথবা শুধুমাত্র ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইট লিঙ্ক, কোম্পানি লিগ্যাল নেম, এটা দিবেন। আপনি এইগুলাই দিবেন আর কি। তারপর আমরা এখানে দিতে পারি যে আমরা কি কি ইউজ করি, কোনো টুল ইউজ করি কিনা, এই বিষয়গুলো আমরা এখানে দিতে পারি। আচ্ছা, এখানে আপনি কিছু উল্লেখ করে দিতে পারেন, এটসেট্রা বাই ইউজিং প্রিমিয়াম টুল, various premium tool, okay, premium tools, premium tools। আচ্ছা, আপনি এইভাবে দিতে পারেন আর কি এখানে। তারপর এখানে যেহেতু আপনি লিড জেনারেশন করছেন, মাই টুল নামে একটা অপশন রাখতে পারেন, আপনি কি কি টুল ইউজ করছেন। প্রথম যে টুলটা সেটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, লিঙ্কডইন সেলস নেভিগেটর। তারপর আপনি বিভিন্ন ওয়েবসাইট ইউজ করছেন টুল, অথবা এখানে লিখবেন হচ্ছে রিসোর্সেস, যে টুল ইউজ করেন, অথবা যেই আচ্ছা এন্ড লিখলে সামঞ্জস্য আসবে, টুল অ্যান্ড রিসোর্সেস। এখানে আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটরটা ইউজ করছেন, আপনি ক্রান্সবেজটা ইউজ করছেন, তারপর হচ্ছে আপনার জুম ইনফো এটা ইউজ করেন, তারপর হচ্ছে আপনার ক্রান্সবেজ, তারপর জুম ইনফোটা ইউজ করছেন, তারপর আপনি নেম টু ইমেলটা ইউজ করছেন, নেম টু ইমেল। তারপর আপনার এখানে আপনি ইয়োলো পেজেস বিভিন্ন ডাইরেক্টরির নাম দিতে পারেন, তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি দিতে পারেন হচ্ছে yelp.com, ইয়েলপ দিতে পারেন, তারপর হচ্ছে ট্রিপ অ্যাডভাইজর, তারপর হচ্ছে আপনার হোমস অথবা লুপনেট, এটা হচ্ছে রিয়েল এস্টেট লিড জেনারেশনের জন্য, লুপনেট এগুলো দিতে পারেন আর কি। তারপর হচ্ছে আপনার বিভিন্ন নেভার বাউন্সটা দিতে পারেন, নেভার বাউন্স। তারপর হচ্ছে আপনার হান্টারটা দিবেন, হান্টারটা দিবেন। তারপর হচ্ছে আপনার স্নোপটা দিবেন, স্নোপ। এগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে ইয়ে করলে আর কি। তো অনেক কিছু দেওয়া যায়, ক্লিয়ার বিট, তারপরে রকেটরি, অ্যাপোলো ওয়াই, ক্লিয়ার বিট দিতে পারেন। তারপর হচ্ছে আপনার, আচ্ছা আপাতত এইগুলো আমার আর তো মনে আসছে না, এগুলো দেন। সেলস কিওয়ার্ডটা দিতে পারেন, সেলস কিউএল এগুলো দিতে পারেন। আচ্ছা, আপাতত এগুলো দিবেন। তারপর এখানে আরো কিছু কথাবার্তা লিখে আপনি এখানে ইয়ে করবেন। আচ্ছা, যে অপশনটাতে কথা বলছিলাম যে সরাসরি আপনি তাদেরটা কপি পেস্ট করতে পারবেন, সেই অপশনটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। এই অপশনটা আসলে কি? এই অপশনটা হচ্ছে এখানে আমরা if you want to discuss about your project,
I am always ready to cooperate. I am ready to cooperate you. Okay, আপনি যদি কোনো your project cooperate with you, আপনি যদি চান যে এখানে এটাকে ইয়ে করে দেন, আপনি যদি আপনার আমার কাশি আসতেছে, আচ্ছা আপনার যদি আপনার প্রজেক্টটা নিয়ে ডিসকাস করতে চান, আপনার যে রানিং প্রজেক্টটা আমাকে দিতে চান ওটা যদি ডিসকাশন করতে চান, তাহলে আমি অলওয়েজ রেডি কোঅপারেশন করার জন্য আপনার সাথে। ওকে, বেস্টস হচ্ছে আপনার RH রাসেল। ওকে, এটা দিলাম। এখন কে জয়েন করে পোস্ট অন। আচ্ছা, তো এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এখানে দেখুন হিয়ার ইউ ক্যান অ্যাড আনসার টু দ্য মোস্টলি কমন কোয়েশ্চেন, মানে ক্লায়েন্ট আপনাকে মোস্টলি যে আনসারগুলো করতে পারে এইগুলো এখানে দিবেন। FAQ দিলেও মানে দিলে তো ভালোই, না দিলে যে প্রজেক্ট আসবে না এরকম কিছু না, ঠিক আছে। তবে ক্লায়েন্ট আপনাকে যে সম্ভাব্য প্রশ্নগুলো করতে পারে আপনাকে হায়ার করার আগে, এই বিষয়গুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এখানে একটা এক্সাম্পলও দিয়েছেন, ক্যান ইউ প্রোভাইড এ ব্রিটিশ অ্যাকসেন্ট? অফকোর্স, আই লিভড ইন ইংল্যান্ড 3 years, আই ওন বি প্রবলেম, আমার কোনো প্রবলেম নাই। সো এখানে আপনি কি কি দিতে পারেন, এখানে ক্লায়েন্ট কি কি প্রশ্ন করতে পারে, যেমন আপনি কি এখন রেডি আমার কাজটা শুরু করার জন্য? আপনি কি আমাকে গুগল স্প্রেডশিটে কাজটা করে দিতে পারবেন? অথবা আপনি কি লং টাইম কাজের জন্য রেডি? আপনি উইকলি কত ঘন্টা কাজ করেন? আপনার প্রাইসিংটা কেমন? এই বিষয়গুলোই তো প্রশ্ন করতে পারে। তো যেই প্রশ্নগুলো করতে পারে এইখানে আপনি এগুলো দিয়ে দিবেন। যেমন এখানে আমি দিচ্ছি যে আর ইউ রেডি টু start my task from now. এখানে সিম্পলি আমি একটা আনসার দিয়ে দিব যে yes I am ready. ওকে, সো এখানে আমি অ্যাড করে দিব। তারপর এখানে যে এখানে আর কি বলা যায় যে আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন? হাউ মেনি আওয়ার্স, কিভাবে বলা যায় বলেন তো, কেউ একজন হেল্প করেন যে কত ঘন্টা কাজ করেন উইকলি আপনি? হাউ মেনি আমার তো কিছু মনে নাই। হাউ মেনি এরকম ভাবে how many leads can you deliver per day বা week? এটা দেওয়া যায়। হাউ মেনি, আচ্ছা এটাই লিখুন, হাউ মেনি লিডস Can you deliver per day বা week? deliver per day। এখানে আপনি যদি 8 ঘন্টা কাজ করেন প্রতিদিন, যদি প্রতি ঘন্টায় যদি আপনি প্রতিদিন এখানে মনে করেন যে তাকে 50 অথবা 100টা লিড আপনি দিতে পারবেন। 50 লিডস I can deliver 50 লিডস পার ডে। হ্যাঁ, দিলাম। তো এইভাবে আসলে এই প্রশ্নগুলোই করতে পারে। সো আমরা 7 কন্টিনিউ করে দিব। এইখানে বলছে যে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। তো এই মুহূর্তে এসে আপনাদের হয়তোবা অবশ্যই মাথায় আসছে যে আমাদের লিড জেনারেশনের কাজ করতে হলে আমাদের কি কি লাগবে। সো এইখানে আমরা এটা একটা
কোয়েশ্চেন দিতে পারি। রিকোয়েস্ট নেসেসারি ডিটেলস সাচ অ্যাজ ডাইমেনশন, ব্র্যান্ড গাইডনেস অ্যান্ড মোর। মানে এটা গ্রাফিক ডিজাইনারদের জন্য বলছে যে ডাইমেনশনটা কি, ব্র্যান্ড গাইডনেস আছে কিনা বা কি কি। তো আমাদের ক্লায়েন্ট কি কি দিবে, যে টার্গেটেড নিশ, তারপর হচ্ছে টার্গেটেড নিশ, তারপর হচ্ছে লোকেশনটা দিবে, তারপর হচ্ছে আপনার টার্গেটেড নিশ, লোকেশন, ফুল ইনস্ট্রাকশনটা দিবে, অ্যান্ড মেনি মোর, এটা দিয়ে দিলাম। ওকে, তো দেন হচ্ছে আমরা অ্যাড করে দিব। এইগুলাই মূলত আমরা আমাদেরকে ক্লায়েন্ট দেয়। আমাদেরকে আচ্ছা এটা টেক্সট না, এটাকে এডিট করে দিব, এটা সে অ্যাটাচমেন্টে দিবে, মানে কোনো একটা ওয়ার্ড ফাইলে অথবা ফ্রি টেক্সটও দিতে পারে। তারপর আমরা অ্যাটাচমেন্ট দিয়ে দিলাম, তারপর সেভ এন্ড কন্টিনিউ। একটা গিগের অনেকগুলা পার্ট আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে বা সব থেকে হচ্ছে যে গিগের যখন এক্সাম দেওয়া লাগতো, বিজনেস ক্যাটাগরিতে এখন আর এক্সাম দেওয়া লাগে না। এক্সাম যখন দেওয়া লাগতো তখন সবাই পাস করতো বিভিন্ন কায়দা করে, ঠিক আছে। সো তারা এইটা ভেবে হয়তো বা এক্সামটাকে তুলে নিয়েছে, বা এক্সাম দিলে ভালো, আপনি এক্সাম দিতে পারবেন এমনিতেই। তো এখন পাবলিশ করার আগে যে এক্সামটা দিতে হতো এটা তারা তুলে ফেলেছে, এটা এখন আর দেখছি লাগে না, ঠিক আছে। সো গ্যালারি ইমেজটা ওই যে আমি বলেছি যে ফার্স্ট ইমপ্রেশন ইমেজ, সো এইখানে আসলে আপনাকে অবশ্যই ভালো করে কাজ করতে হবে। মনে করেন যে আমি যদি এই গিগের ইমেজটাকেই ফলো করি, দেখুন সে কত সুন্দর করে লিড জেনারেশন লিখেছে, লিস্ট বিল্ডিং দিবে, ইমেল লিস্ট দিবে, টার্গেটেড লিডস, বিজনেস লিডস এগুলো দিবে। তারপর তার এটাও সুন্দর, দেখেন হাই কোয়ালিটি B2B লিড জেনারেশন, প্রসপেক্ট লিস্ট এগুলো করে দিবে। ওনার গিগের ইমেজটা দেখেন, এটা আমার তো ভালো লাগে নাই, তারপরও 16টা অর্ডার আনি বাবারে, ঠিক আছে। তো দেখুন মোটামুটি আমরা যদি এদেরকে ফলো করি, এই গিগটাকে আমি ফলো করি, তো গিগের সাইজটা নিয়ে অনেক কথা আছে, অনেকে অনেক সাইজ দেয়, তবে আমি প্রেফার করি 1100x740। 1100 লম্বাটা, এটা হচ্ছে উইথ, আর উপরেরটা হচ্ছে হাইট, লম্বালম্বি যেটা। উনি দেখেন 2টা অর্ডার আনিং শুধুমাত্র একটা কারণে, একটা সুন্দর একটা গিগ ইমেজের কারণে হয়তো অর্ডার পাচ্ছে, ওনাকে ক্লায়েন্টরা হায়ার করছে। তো আমি ওনাকে যদি একটু ফলো করি, দেখুন আপনারা চাইলে ক্যানভাতে করতে পারেন, তো আমি এখন পাওয়ার পয়েন্টে দেখাবো পাওয়ার পয়েন্টে কীভাবে করতে পারেন। রাইট বাটন ক্লিক করি আমরা, তারপর এখান থেকে পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন নেই, তারপর এটাকে ওপেন করি। আমি ওপেন করার পর এখানে এরকম একটা ব্ল্যাঙ্ক আসবে, তারপর রাইট বাটন ক্লিক করে আমরা লেআউট নিব, লেআউট এটাকে ব্ল্যাঙ্ক নিব, ঠিক আছে। তো দেখুন এটা ইন্টারফেসটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপর এখান থেকে ডিজাইন থেকে আমাদেরকে সাইজটা নিতে হবে, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সম্ভবত। আচ্ছা, তো ম্যাক্সিমাম এখানে ক্লিক করি। আচ্ছা, কাস্টম সাইজ, আমরা কাস্টম সাইজটা দিতে পারবো। উইডটা হচ্ছে আপনার 740, তো আমাদেরকে একটু কনভার্ট করে নিতে হবে পিক্সেলে। পিক্সেল থেকে কোথায় কনভার্ট করতে হবে, এই পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে হবে। ইঞ্চিতে আছে, দেখি পিক্সেলে আছে কিনা। এখানে পিক্সেল আসেনি, এখানে পিক্সেল মনে দেওয়া যাবে, PX পিক্সেল, এটা হচ্ছে 740, আর এখানে হচ্ছে 1100, সরি 1100 দিলাম, আর এটা হচ্ছে পিক্সেল। আচ্ছা, এটা তো হয় নাই। আচ্ছা, এটা ইঞ্চিতেই দিতে হবে আমাদেরকে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কনভার্সন করে নিব, যে পিক্সেল PIXEL টু ইঞ্চি, এই যে দেখুন ইঞ্চি। সো এইখানে আমাদের পিক্সেলটা দিতে হবে। এইখানে আমরা ফ্রম 740, আগে উইডটা দিই। এইখানে দেখুন 7 পয়েন্ট এত,
সো এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে চলে যাই, তারপর এইখানে আমরা এই জায়গায় এটা বসিয়ে দিব। এই জায়গাতে বসিয়ে দিলাম, তারপর এখান থেকে 1100, আচ্ছা উইডটা হচ্ছে সরি উইডটা হচ্ছে 1100, উইডটা হচ্ছে 1100, 11 পয়েন্ট এত, উইডটা হচ্ছে 1100। সো এইটাকে এখানে দিব, পেস্ট করলাম। তারপর হচ্ছে হাইটটা হচ্ছে 740 কনভার্ট করলাম, অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গেছে। এইখানে আমরা দিয়ে দিব হাইটে পেস্ট, তারপর ওকেতে ক্লিক করলাম, ম্যাক্সিমাইজে ক্লিক করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস। তো আমাদের ওয়ার্কের আর কি এই সাদা অপশনটা আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এইখানে আমি মাইক্রোসফট অফিসের 19 ভার্সনটা ইউজ করছি, তাই আমাকে এই যে ডিজাইন যে অপশনটা আছে এখানে কিছু ফ্রি টেমপ্লেট আমাকে দিচ্ছে। ওকে, ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন, সলিড ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে যেগুলো প্রিসেট আছে আর কি এগুলো নিতে পারবেন। আমি একটু সলিড ব্যাকগ্রাউন্ডটা নেই। তারপর এখান থেকে আমরা কি করতে পারবো, কালারটাও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা একটু ওনাদেরকে ফলো করি, ঠিক আছে? ধরেন আমি এরকম একটা পিকচার তৈরি করতে চাচ্ছি। সো এখানে যেটা করব, সরি এটা না, এটা। সো এখানে মনে করেন যে আমি এখান থেকে ইনসার্ট থেকে আমি শেপ নিব। হ্যাঁ, বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। এখান থেকে মনে করেন আমি এটার ভিতরে এরকম একটা শেপ নিলাম, এখান থেকে শেপটা নিলাম, ঠিক আছে? এইখান থেকে মনে করুন এই শেপটা নিলাম। হ্যাঁ, এই শেপটা নিলাম এখান থেকে। এখানে আমার সার্ভিসগুলো লিখবো আর কি। তো এই শেপটা নেওয়ার পরে এই শেপের কালারটা ফিল কালার দিব হচ্ছে হলুদ, যে শেপটা নিলাম। আপনি চাইলে এখান থেকে এটাকে ছোট বড় করতে পারবেন। মনে করেন যে এই শেপটা আবার এখান থেকে টেনে নিচে করতে পারবেন। পাওয়ার পয়েন্টের সাথে কি আপনারা ফ্যামিলিয়ার? ক্যানভা দিয়ে আপনারা ফ্যামিলিয়ার, তাই না? অনেকে। আচ্ছা যাই, আচ্ছা তাহলে এইটা নিলাম। তারপর এইখানে আমাদের সার্ভিসগুলো লিখব। সো এখন আমরা যেটা করব এখানে সার্ভিসগুলো লিখব। তো সার্ভিসটা লেখার জন্য আমরা এখান থেকে এখান থেকে ইনসার্ট থেকে আমরা টেক্সট বক্স এখান থেকে এটা সিলেক্ট করব। তারপর এখানে একটা টেক্সট লিখবো আর কি। সো LEAD লিড জেনারেশন, এটা লিখবো, লিড জেনারেশনটা লিখবো। এটা দেখেন সাদা কালারের মধ্যে, এটার মধ্যে সব থেকে ভাসবে হচ্ছে লাল কালার অথবা কালো কালার। এই যে কালো কালারটাই বেশি আমি প্রিফার করব। এই যে দেখুন রাইট বাটন ক্লিক করলে, অথবা এইখানেও আমাদের দেখুন কালো কালার আছে, এখানে কালো কালার ব্ল্যাক কালারটা ইউজ করব। এখন এটাকে বড় করার জন্য রাইট বাটন ক্লিক করে যে দেখুন, অথবা এখান থেকে আমরা এইখান থেকেও বড় করতে পারি, লেখাটাকে বড় করে দিব, ঠিক আছে? লিড জেনারেশন। আচ্ছা আমি এটাকে আরেকটু বাড়িয়ে দিই। তো এইখানে আমরা এই যে এখানে কার্সর ধরলে দেখুন একটা উপর নিচ করার জন্য একটা অপশন আছে। সো এটার ফন্টটা কি হবে? ফন্টটা সবসময় আমি ইমপ্যাক্ট ইউজ করি, ইমপ্যাক্ট নাম হচ্ছে ইমপ্যাক্ট, ঠিক আছে? এই ফন্টটা আমার কাছে ভালো লাগে, এই কারণে ইউজ করি। সো এটা দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে এই কিছু তারা করেছে দেখুন, কিছু টিক মার্ক এগুলো ইউজ করেছি। সো এইগুলো আনবো আর কি, লিস্ট বিল্ডিংটা লিখবো। আমি হুবহু এটাকে ফলো করছি। আমরা এখান থেকে এইখানে আমি আরেকটা জিনিস লিখবো। আচ্ছা, তারপর লিড জেনারেশনের
তো এখান থেকে এটা আনার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে, তারপর শেপে ক্লিক করব। এইখান থেকে অনেক কিছু টিক মার্কটাকে সেইগুলো নিতে পারবো আমরা। তো এগুলো একটু খুঁজে বের করতে হবে, আমার চোখে একটু প্রবলেমও খুঁজে বের করতে। আচ্ছা যাই হোক, আমি একটু দেখি কোনো ইয়ে আছে কিনা। মনে করেন যে আমি এখান থেকে এইটাই নিলাম, দেখুন এইটা আমি ইউজ করব। এটা ছোট করে দিই, এটা করে দিই এখানে। এটার কালারটা চেঞ্জ করতে পারবো, ফিল কালার হচ্ছে আপনার এটা দিয়ে দিই। আচ্ছা, শেপ আউটলাইন, এটাকে আমরা চাইলে কপি করতে পারি, এখানে পেস্ট করে দেই, দুইটা হলো। আরেকটাকে পেস্ট করে দিই, এখানে তিনটা হলো। আরেকটাকে পেস্ট করে দিই, এখানে চারটা হলো। এখানে আমরা আমাদের সার্ভিসগুলো লিখে দেব। এখন আমরা এইটাকেই আমরা ইয়ে করতে পারবো, কি বলে, ডাইরেক্ট কপি। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোলে চেপে ধরে টান দিব। দেখুন কন্ট্রোলে ধরলেই আর কি এই লেখাটাকে শুধু এটার এখানে কন্ট্রোলে ধরলে দেখুন এটার একটা ইয়ে তৈরি হবে। সরি, শুধুমাত্র এই লেখাটাকে আমরা, সরি, এটা সবটা সিলেক্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দিলে আনডু হবে, আবারও আমি এখান থেকে সিলেক্ট করি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে না করে আমি, যেহেতু প্রবলেম হচ্ছে, এখান থেকে অল্টার ধরে চাপ দিলে আসে। অল্টার ধরে চাপ দিলে আসে নাকি? অল্টার ধরে তো পুরাটা সিলেক্ট হয়ে যায়। অল্টার তো এটা সরানোর জন্য। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে আবার ইনসার্ট করে ফেলি, টেক্সট ইনসার্ট করি এখান থেকে। এখানে মনে করেন যে উনি কি কি লিখেছেন, লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট, এগুলো লিখেছেন। সো এখানে লিস্ট বিল্ডিং, তারপর হচ্ছে আপনার, তারপর এটাকে এই জায়গায় রাখি, একটু বড় করে দেই। তো এটাকে চাইলে আরেকটু বড় করতে পারবেন। এটা বড় করতে হলে এটাকে একটু নিচের দিকে নিতে হবে। এটাকে চাইলে আপনি আরেকটু বড় করতে পারবেন। যত সুন্দর করে দেয়, একটু টাইম দিলে আর কি হবে আর কি। আমি, আপনারা বিরক্ত হবেন না, আমি একটু ইয়ে করি আর কি, একটু স্লোই কাজ করতেছি আমার। তারপর এইটাকেও ইমপ্যাক্ট বানায় দিই, ইমপ্যাক্ট। এই লেখাটাকে আরেকটু নিচে দিই, এইখানে দিই। তারপর এটাকে একটু লাল কালার দিয়ে দেখি তো কেমন হয়। লাল কালার দিতে পারি। আমরা দেখি এটাকে কপি করতে পারি কিনা। শিফটে চেপে ধরে তো পুরোটা আসে। এই যে হওয়ার কথা, হ্যাঁ হয়েছে। এখন কন্ট্রোলে চেপে ধরেই হয়েছে। তারপর এখানে নিব এটাকে, এইটা কি লিখছে এখানে, ইমেল লিস্টস। ওকে, সো এটা দিব ইমেল লিস্টস। তারপর হচ্ছে আপনার এখান থেকে দিব, এটাকে আবারও ইয়ে করবো আর কি। ডিস্টার্ব করে,
ওটা সিলেক্ট হচ্ছে কেন? আচ্ছা যাই হোক, আমরা এইভাবে তারপর এখান থেকে আমরা আবারও ইনসার্ট করি টেক্সট, এটাকে কপি করে ফেলি, কপি, ইনসার্ট টেক্সট বক্স, এখানে আমরা এটাকে পেস্ট করে দিব লেখাটাকে। তারপর এখানে লিখবো হচ্ছে আপনার টার্গেটেড লিডস। ওকে, আচ্ছা এখানে আমরা দিব হচ্ছে লিঙ্কডইন লিডস, লিঙ্কডইন লিডস। তারপরে কি আছে, তারপর হচ্ছে বিজনেস লিডস। ওকে, সো আমরা আবারও এখান থেকে টেক্সট বক্স থেকে ইনসার্ট করি, তারপর এখানে পেস্ট করে দেই, এখানে আমরা লিখবো হচ্ছে বিজনেস লিডস। সেগুলোর সাইজ কত? সাইজ হচ্ছে 48। সো এখানে এটাকে বসাইতে হবে, তারপর এটাকে 48 বানায় দেই। বানাইলাম, তারপর এখানে দিয়ে দিলাম। সময় নিয়ে করতে হয় আর কি ভাই, আমি আসলে মোটামুটি দেখাচ্ছি আর কি। সো এইটাকে এইভাবে দিতে হবে, চাইলে এখানে আর একটু ইয়ে করে দিতে পারেন। আচ্ছা, তো এইভাবে আমরা এমনভাবে দিব আর কি যে কালার কম্বিনেশনটা এমন হবে যে ক্লায়েন্ট দেখেই বুঝতে পারে, যাতে আপনারা অন্য ফন্টও ইউজ করতে পারেন, অন্য কিছু ইউজ করতে পারেন। তারপর এখানে আপনি কোন কোন সার্ভিসগুলা বা কি কি ইনফরমেশন দেন এখানে ছোট্ট করে লিখে দিতে পারেন, ঠিক আছে। আমরা এটাকে এই পর্যন্ত রাখি, আর এখানে আমরা একটু লিখে দিব আর কি, যে এইখানে লেখাটা লিখবো যে এক্সক্লুসিভলি অন ফাইবার। এটাকে এখানে একটু বড় করেই লিখে দিব, টানলেই বড় হবে। সো এটাকে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন অন্যটা, অথবা এখানে যে শেপটা নিয়েছেন এটা অন্য শেপও নিতে পারেন, চাইলে আপনি চাইলে অন্য কোনো শেপও নিতে পারেন যদি পছন্দ না হয়, অথবা সরাসরি আপনি এইভাবে কি করতে পারেন, এইখানে কালার, এটার কালার আপনি ডাইরেক্ট ব্ল্যাকও নিতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি এখান থেকে এটাকে ইয়ে করে দেন, তারপর এইটাকে আপনি হলুদ বানায় দেন, এইটাকেও যদি হলুদ বানায় দেন, তারপর এটাও কিন্তু খারাপ না, ঠিক আছে। হলুদ, আপনার এগুলা বোঝা যাইতে হবে আর কি, ঠিক আছে। আপনি চাইলে এগুলাকে আরেকটু এখানে আনতে পারেন, এদিকে আনতে পারেন। তো যে সার্ভিসগুলো দিচ্ছেন এগুলো একটু যাতে বোঝা যায় আর কি, এগুলোকে এখানে আনলেন, এগুলোকে এখানে আনলেন, এগুলোকে এখানে আনলেন। ইচ্ছা মতো আপনি আপনার মতো করে কি করতে পারবেন। এই লেখাগুলোকে চাইলে আরেকটু বড় করে দিতে পারেন, ইউটিউব লিড জেনারেশনটাকে। এখানে খারাপ না, কিন্তু যদি আপনি আপনার মতো করে সাজাতে পারেন। দেখেন, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন এইগুলো, আমার বক্তব্য হচ্ছে এগুলাকে যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি আসলে কি দিচ্ছেন। আপনি চাইলে এটাকেও সাইজ বাড়াতে পারেন, তারপর এটাকে আরেকটু উপরে তুলতে পারেন, এখানে এটাকে উপরে নিতে পারেন। দেখেন, ক্লায়েন্ট কিন্তু এখন বুঝতে পারবে যে আপনি আসলে কোন সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে।
তো ওইভাবে আর কি ইয়ে করা। এখানে চাইলে আপনি আপনার পিকচার দিতে পারেন, এখানে বসাইতে পারেন পিকচার। এখানে চাইলে আপনি এটার একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। কিভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন, যেমন যেমন মনে করেন যে এইখানে মনে করেন যে এটাকে কাইটা দিলাম, এইটাকে এগুলা কাইটা দিই, তারপর একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইনসার্ট করি, একটা শেপ আনি এখান থেকে, মনে করেন যে এরকম একটা শেপ নিলাম। এই শেপের মধ্যে আপনি এক্সক্লুসিভলি অন ফাইবার এই কথাটাকে লিখবেন, ঠিক আছে? তো শেপটাও আপনার অন্য কালার হইতে পারে বা এই কালারে থাকতে পারে। তা আপনি এখানে আবারও ইনসার্ট করলেন, টেক্সট থেকে এখানে লিখলেন আর কি, এক্সক্লুসিভলি অন ফাইবার। আরো দ্রুত কাজ করতে হবে আর কি। এখন আমি একটু স্লো হয়ে গেছি আসলে, কেমন জানি। জি, পিকচারটাকে ইনসার্ট করতে হবে আর কি। এখানে মনে করেন নিজের একটা পিকচার যদি আনতে পারবেন এখানে। আচ্ছা, এটাকে আয়না দিব, আমি দেখাচ্ছি। আমি মনে করেন যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিলেন এখানে, আবার এই লেখাটা এখানে লিখে দিলেন ছোট্ট করে, ঠিক আছে? এখন মনে করেন আপনি এখানে আপনার একটা পিকচার আনবেন, তাই না? সো পিকচার আনার জন্য ইনসার্টে ক্লিক করবেন। আপনার তো অবশ্যই ডিভাইসে পিকচার থাকবে। তো এখান থেকে ডেস্কটপে গেলাম, মাই পিকচার থেকে মনে করেন যে এই পিকচারটাই আনবো। হ্যাঁ, ইনসার্ট করলাম, এখানে আমার পিকচারটা আসবে, তাই না? সো এই পিকচারটাকে এইখানে একটা ফরম্যাটিংয়ের ভিতরে আনতে হবে। সো এখানে দেখেন একটা ফরম্যাট নামে একটা অপশন আছে। সো এখানে ডিফল্ট কিছু ফরম্যাট দেওয়া আছে, আপনার পিকচারটা কীরকম হবে কীরকম না হবে। আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারবেন, তারপর এইটাও ইউজ করতে পারবেন, মানে এখানে অনেকভাবে ইউজ করতে পারবেন আর কি, ঠিক আছে? এখানে পিকচারের ইফেক্ট, বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, শেডও দিতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য মনে করেন যে আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। একটা ওয়েবসাইট আছে remove.bg, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় খুব সহজেই। এখান থেকে ধরুন আমি এই ছবিটা সিলেক্ট করলাম আমার, তারপর এখান থেকে মনে করেন যে ডাউনলোড করলাম, তারপর আবারও এখান থেকে যে এটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিয়ে ইনসার্টে ক্লিক করলাম। পিকচার থেকে ডিভাইস থেকে আমি ডাউনলোড যেটা করেছি এটাকে এখানে আনলাম। এখন দেখুন আমার এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো এখন আপনি আপনার ইচ্ছা মতো এখানে ইফেক্ট দিতে পারবেন। প্রেজেন্টেশনটা কিভাবে করতে যাচ্ছেন না করতে যাচ্ছেন, এখানে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন আপনি। এখানে আরও অনেক আছে, এগুলা দেখাইতে চাইলে এক ক্লাসে দেখানো যাবে না আসলে। আর এখানে আরও আছে, মনে করেন আমি এইটাই দিলাম। এটা দিলাম, এখানে এইভাবে দিয়ে দিলাম, অথবা এগুলাকে আরো একটু এদিকে সরিয়ে দিলে ভালো আর কি, ভালো হবে। যে এই পিকচারটা দিলাম, এই যে গিগের ইমেজটা তৈরি করলাম, এটা কিন্তু খারাপ হয়নি, বেশি খারাপ হয়নি, আশা করি মোটামুটি ভালোই হয়েছে। সো এখন আমাদেরকে এইটাকে আমরা ইউজ করব, এই পিকচারটাকে ধরুন আমরা আমাদের গিগের ইমেজ ইউজ করব। সেখান থেকে ফাইল থেকে আমরা সেভ অ্যাজ এখানে ক্লিক করব। তারপর এটাকে আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, তারপর এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে এটাকে আমরা কি করব, জেপিজি ফরম্যাট কোথায়, জেপিজি ফাইল ইন্টারেকশন, এখানে আমরা অফলাইন এসইও করার জন্য এটাকে আমরা এখানে সেভ করে দিলাম, জাস্ট দিস ওয়ান। এখানে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তো এটা কোথায় সেভ হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে, এই যে দেখুন এটা সেভ হয়েছে এখানে। এখন আমরা কি করব, এই যে পিকচারটা এখানে আছে এইটার রাইট বাটনে ক্লিক করব, তারপর এখানে প্রপার্টিসে চলে যাব। এখান থেকে ডিটেলস থেকে আমরা টাইটেলে, এখান থেকে ডিটেলস থেকে আমরা টাইটেলটা দিব। টাইটেল হচ্ছে আপনার ওই যে গিগের যে টাইটেল আছে এটা দিব আমরা। সো এখান থেকে আমরা এই টাইটেল ওভারভিউ অপশনটাতে যাই, এই টাইটেলটা এখান থেকে কপি করে নিয়ে যাব। তারপর এখানে কোথায় এটা, আরে ভাই কই গেল, ডেস্কটপে
তো এই টাইটেলের জায়গায় এটা পেস্ট করে দিলাম, তারপর সাবজেক্টের জায়গায় এটা পেস্ট করে দিলাম, রেটিংটা 5 স্টার দিলাম, তারপর ট্যাগগুলা এখানে আমরা লিড জেনারেশন, আমি আর কপি করছি না, লিড জেনারেশন দিলাম, ওই আমাদের যে ট্যাগগুলো আছে এগুলো এখানে কমা দিয়ে দিব, ঠিক আছে। তারপর এখানে দিলাম হচ্ছে ডাটা এন্ট্রি, আমাদের ট্যাগগুলো যেগুলো আছে এগুলো এখানে দিতে হবে। তারপর যে কমেন্ট বক্স, হ্যাঁ, কমেন্ট বক্সে আমাদের যেই গিগের যে ডেসক্রিপশনটা আছে না, ডেসক্রিপশনটা আমরা কপি করে দিয়ে দিব কমেন্ট বক্সে। কপি করলাম কন্ট্রোল এ দিয়ে, তারপর হচ্ছে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, তারপর এই যে এটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে অথর হচ্ছে আমাদের যে ইউজার নেমটা আছে এটা দিব এখানে, আর এইচ রাসেল দিলাম ইউজার নেমটা, মানে আমাদের ফাইবার ইউজার নেমটা দিব। তারপর হচ্ছে আমাদের ডাইমেনশন এগুলো ঠিকই আছে, আর কিছু দিতে হবে না। তারপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক করব। আমরা আবারও চেক করব এগুলো আছে কিনা, প্রপার্টিসে আবারও যাব, ডিটেলস থেকে দেখব যে টাইটেল এগুলো উদা হয়ে গেছে, সেগুলো আবারও দিতে হবে, এটা আসলে একটা প্রবলেম, এগুলো আবারও দিতে হবে আর কি, 2বার দিলে এটা থাকে আর কি, অনেক সময় এটা উদাও হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমরা যেটা করব টাইটেলের এই অপশনটাতে আমরা দিব, আবার ওইভাবে আর কি সিলেক্ট করবো আর কি। মনে করেন যে আমি সব আগের মতো দিয়েছি আর কি, এখানে 5 স্টারে দিয়ে ওকেতে ক্লিক করব। তো এইটাকে এখন আমরা আমাদের গ্যালারিতে আমরা ইউজ করব। ব্রাউজ থেকে আমরা ডেস্কটপে যাব, তারপর হচ্ছে আপনার কোথায় এটা, এই যে ইমেজটা আছে এটাকে দিয়ে দিব। সো দেখুন ইমেজের যে ইয়েটা ছোট, আপনারা ছোট অবস্থাতেই কিন্তু আমি কি সার্ভিস দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু সুন্দর করে একটা গিগ দিতে হবে, ঠিক আছে। তারপর আমরা ইমেজ দিতে হবে আর কি, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পাবলিশ নামে একটা অপশন আসবে, এখান থেকে বিসমিল্লাহ বলে, অবশ্যই আপনারা সবাই বিসমিল্লাহ বলেই আপনারা পাবলিশ করবেন। বলা যায় না আজকে রাত্রের ভিতরে আমার একটা নৌকা আসতে পারে। তো কথা হচ্ছে যে এখন এইখানে দেখতে পাচ্ছেন লেটস গেট দ্য ওয়ার্ল্ড আউট, বুস্ট ইউর সেলস। এখানে আমরা অনেকেই মনে করি যে শেয়ার অন ফাইবারের কথা বলেছে দেখে ফাইবারে শেয়ার করতে হবে, টুইটারে বলেছে দেখে, লিঙ্কডিনে বলেছে দেখে লিঙ্কডিনে শেয়ার করতে হবে, এগুলো কিছুই করতে হবে না। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের অনলাইনে থাকা, ওকে।